প্রিয় লিসেনার্স, আসসালামু আলাইকুম। আমি আফনান, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। এখন যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব, এই ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন তার নাম মোহাম্মদ সাইফুল ইসলাম শাহীন। ওনার বাড়ি হবিগঞ্জ জেলার সদর উপজেলার হবিগঞ্জ পৌরসভার অন্তর্গত ৭ নং ওয়ার্ডের রাজনগর কবরস্থান রোডে। যে ঘটনাটি উনি আমাদেরকে পাঠিয়েছেন, এই ঘটনাটি ওনার নানার সাথে ঘটেছিল। ওনার নানা বাড়ি হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ উপজেলার আলাপুর পূর্ব ল্যাঞ্জাপাড়া গ্রামে। নানা বাড়ির পাশ দিয়ে বয়ে চলেছে খোয়াই নদী। সেই নদীতে প্রচুর মাছ ধরা পড়ত। নানা নিজের মুখে যখন ঘটনাটি বলেন, তখন এই শাহীন ভাইয়ের বয়স ছিল ৮ কি ৯ বছর, আর সময়টা ১৯৮২ কি ৮৩ সালের দিকে ঘটনাটি বলেছিলেন আর কি। তো নানা ১৯৮৬ সালে মারা যখন যান, তখন ওনার বয়স হয়েছিল ১০৫ বছর। নানা বলেছিলেন ঘটনাটি যখন ঘটে তখন ওনার বয়স ছিল ১২ কি ১৩ বছর। সেই হিসাবে ঘটনাটি ঘটে ১৮৯০ থেকে ১৮৯৫ সালের মধ্যে। নানার নাম মুনসব উল্লাহ। উনি ছিলেন মা বাবার একমাত্র সন্তান। ওনার বাবা ওনার ছোটবেলাতেই মারা যান, যে কারণে ওনার মা ওনাকে অনেক কষ্ট করে বড় করেছিলেন। অবশ্য নানার বাবা অনেক সম্পদ রেখে গিয়েছিলেন, যে কারণে নানাকে অর্থ কষ্ট জিনিসটা যে কি, ওই জিনিসটা আসলে খুব একটা উনি পান নাই। একমাত্র সন্তান হওয়ার কারণে মা সব সময় তাকে চোখে চোখে রাখতেন, কখনো চোখের আড়াল করতে চাইতেন না তার মা। নানার ছিল প্রচুর মাছ ধরার নেশা। গ্রামের পাশ দিয়ে নদীটি বয়ে চলার কারণে সকলে মাছ ধরত এবং লোকজনও বেশি বেশি মাছ পেত। নানা দিনের বেলা মাছ ধরতে যেতেন, কারণ তার মা তাকে রাতে যেতে দিতেন না। তবুও নানা তার মাকে লুকিয়ে লুকিয়ে মাঝে মাঝে রাতের বেলা মাছ ধরতে যেতেন নদীতে। তবে একা যেতেন না, সাথে থাকতো পাশের বাড়ি তারই সমবয়সী আরেকটি ছেলে। তেমনি একদিন তিনি চিন্তা করলেন দিনের বেলা বড়শি ফেলে আসবেন আর রাতে সেই বড়শি থেকে মাছ ধরে নিয়ে আসবেন। ওনাদের ওইদিকে নদী থেকে বড়শি দিয়ে মাছ ধরার সিস্টেমটা হচ্ছে, আগে থেকে ধরা জ্যান্ত টাকি বা পুঁটি মাছ একটি বড় বড়শিতে গেঁথে নদীর কিনারে সেই বড়শির লাঠি বা ছিপ, অর্থাৎ বড়শিটি সুতা সহ যে বাঁশে লাগানো থাকে, এটাকে ছিপ বলে আর কি, ওইটা চাপ দিয়ে মাটির গভীরে ঢুকিয়ে দেওয়া এবং জ্যান্ত মাছ গাঁথা বড়শি পানিতে ফেলে দেয়া। এমন ভাবে ফেলে দেয়া হয় সেই মাছটি যেন পানির একদম উপরিভাগে ভাসতে থাকে, বেশি উপরেও না আবার বেশি পানির গভীরেও না। মাছটিকে পানির ছুঁই ছুঁই অবস্থায় রাখা হয়। এতে করে মাছটি মারা যায় না ঠিক, তবে মাছটি বড়শি থেকে ছোটার জন্য চেষ্টা করতে থাকে। ফলে মাছটি অনেক বেশি ছোটাছুটি করে আর অন্যান্য বড় মাছ সেটা দেখে আকর্ষিত হয়। বড় মাছগুলো যখন সেই মাছটি শিকার করার জন্য এগিয়ে আসে এবং গিলে খায়, তখন ওই বড় মাছটা বড়শিতে আটকে যায়। নানা কি করলেন, সেদিন বিকেল বেলা এভাবেই কয়েকটি বড়শি নদীতে ফেলে আসার চিন্তা করলেন। রাতে গিয়ে সেই বড়শি থেকে মাছ নিয়ে আসবেন। নদীতে ওই সময় প্রচুর মাছ পাওয়া যেত। পরিবার যথেষ্ট সচ্ছল ছিল, তাই শুধু শখ বা নেশার বশে মাছ ধরতেন। যদিও তার মা তাকে নিষেধ করতেন, কিন্তু তিনি এই বিষয়ে কোনো কথা কানেই তুলতেন না। তবে রাতে একদমই একা যেতে দিতেন না তার মা। এখন কথা হচ্ছে, তিনি তো বড়শি ফেলে এসেছেন ঠিকই, কিন্তু সমস্যা হলো রাতে বের হবেন কিভাবে? রাতে তো ওনার মা ওনাকে একা বের হতে দিবেন না। আর এদিকে উনি যে বড়শি ফেলে এসেছেন সেটা কিন্তু তার মাকে আবার বলেন নাই, তাই মিথ্যার আশ্রয় নিলেন। মাকে বললেন আজকের বাড়িতে থাকবেন। মা যখন কারণ জিজ্ঞেস করলেন, তখন বললেন আজ ওদের বাড়ির লোকজন নাকি অন্য জায়গায় বেড়াতে গেছে। তো পাশের বাড়ির ছেলেটিকে আগে থেকে শিখিয়ে পড়িয়ে নিয়ে এসেছেন যে মা যদি জিজ্ঞেস করে তুমি কিন্তু এটাই বলবা, মা বললে এই জবাব দিবা, এরকম আর কি শিখাই নিয়ে আসছে কি। ছেলেটা বলল, মানে তার মায়ের কাছে এসে, মানে নানার মায়ের কাছে এসে বলতেছে যে তাদের বাড়িতে কেউ নাই, বাড়িতে থাকতে দিতে হবে নানাকে। এখন গ্রামে যদি কোনো লোক বিপদে পড়ে আর একজন লোক এগিয়ে যায়, এটা কিন্তু গ্রামের একটা কালচার। যদিও এখন এটা কমে এসেছে, তবে একটা সময় মানুষ কিন্তু
নিজের জীবন বিপন্ন করে হলেও অন্যকে বাঁচানোর জন্য এগিয়ে যেত। একটা সময় কিন্তু সেই কালচারটা আমাদের দেশে খুব ভালোভাবেই ছিল। যেহেতু ওই বাড়িতে লোকজন নাই, এই কারণে নানাকে পাঠাতে নানার মা দ্বিতীয়বার চিন্তা করেন নাই। তো যাই হোক, নানার মা তো আর না করতে পারলেন না। নানা ওই বাড়িতে ছেলেটার সাথে চলে যায়। অনেকক্ষণ ধরে গল্প করতে করতে ঘুমিয়েও হঠাৎ পরিচিত কারো একটা ডাকে নানার ঘুম ভেঙে যায়। নানা শুনতে পান নদীর পাড় থেকে ওই লোকটা বলছে, এই মুনসব রে, গিয়ে দেখ তোর বড়শিতে অনেক বড় মাছ ধরা পড়ছে রে, নিয়ে আয় তাড়াতাড়ি নিয়ে আয়, অন্য লোক নিয়ে যাবে। এই মুনসব এইভাবে ডাকতেছে। একবার নয়, অনেকবার বলেছে। নানা বুঝতে পারলেন তার বড়শিতে মাছ ধরা পড়েছে। ওই লোকটাকে কিন্তু নানা চিনতেন, তাকে খুব ভালো করেই চিনতেন, তার কণ্ঠস্বর পরিচিত। উনি তার নামও বলেছিলেন, তবে শাহিন ভাই অবশ্য সেই নামটা মনে করতে পারেন নাই, যেহেতু অনেকদিন আগে বলেছিলেন। সেই 1982 কি 83 সালের দিকে ঘটনা শুনেছেন, তো আজকের কথা না, বহুদিন আগের কথা। বহুদিন আগে সেই ঘটনাটা শুনছেন আর কি। যাই হোক, তখন তো আর হাতে ঘড়ি ছিল না যে কয়টা বাজে এটা দেখবেন। রাতটি ছিল পূর্ণ পূর্ণিমা, অর্থাৎ পুরোপুরি পূর্ণিমার রাত ছিল। উনি বুঝতে পারেননি সময় কত, তবে ধারণা করা হয় রাত তখন আনুমানিক 2টা বাজে আর কি। পূর্ণিমার আলো এতই বেশি ছিল, বোঝা যাচ্ছে না যে ভোর হয়ে যাচ্ছে নাকি রাত আছে, এমন একটা অবস্থা আর কি। তিনি মনে করেছেন একদম ভোর, তো তাই মনে হয় ওখানে কেউ গেছে, বিশেষ করে পরিচিত লোকটা গেছে, তাকে ডাকাডাকি করছে আর কি। বয়স কম হলেও নানা কিন্তু মোটামুটি সাহসী ছিলেন। গ্রামের ছেলেরা কিন্তু সাধারণত একটু সাহসী হয়ে থাকে। যেহেতু নদীটি তাদের বাড়ির পাশেই ছিল, 2-3 মিনিট হাঁটলেই ওই খোয়াই নদীর পাড়ে চলে যাওয়া যেত। সেখানে তিনি কাউকে দেখতে পান না, মানে ওই বর্ষির ওই দিকটাতে গিয়েছেন, কাউকে দেখেন না। নানা ভাবলেন লোকটি হয়তো চলে গেছে। তো উনি কি করছেন, ওনার যে বর্ষিগুলো আছে ওইখানে, ওই বর্ষিগুলো দেখছেন যে কোনটায় মাছ ধরা পড়েছে। বর্ষি পরীক্ষা করতে নদীতে নামতে হয় না, পাড় থেকেই কিন্তু বোঝা যায়। কিন্তু মাছ তো নাই, একটা একটা করে ধরছেন। সর্বশেষ বর্ষির কাছে যখন উনি গিয়েছেন, তখন দেখতে পেলেন বিশাল বড় একটা বোয়াল মাছ ধরা পড়েছে। তিনি যখন নদীর পাড় থেকে নদীতে নামতে যাবেন, তখন দেখতে পান নদীর পাড়ের কাছে স্বাভাবিক অবস্থায় সাদা কাপড় পরিহিতা একজন বৃদ্ধা মহিলা বসে আছেন। বসে বসে পান চিবাচ্ছে, মানে এমন ভাবে মুখ নাড়াচ্ছেন, বোঝাই যাচ্ছে যে পান চিবাচ্ছে। নানা অবশ্য বুঝতে পারছেন না যে এই সময়ে নদীর পাড়ে একজন বৃদ্ধা মহিলা কেন বসে আছেন। হয়তো মাথায় কোনো সমস্যা আছে, এই জন্য এই সময় বসে আছে। এই চিন্তা করে উনি ব্যাপারটা আসলে আমলে নেন। হঠাৎ করেই ওনার আবার মনে পড়ে যে ওনাদের দুঃসম্পর্কের একজন খালা আছে, যার আবার মাথায় কিছুটা সমস্যা আছে। উনি হয়তোবা এখানে আছেন। ওই খালা আবার মাঝে মাঝেই রাতের বেলা হাঁটাহাঁটি করত। তো সেই খালার কথা ওই সময় ওনার মনে আসে যে এটাই হয়তোবা সেই খালা হবে। উনি অনেকটা সম্মোহিত হয়ে পড়েছেন আসলে ওই মহিলাটাকে দেখে। খুব একটা ভালো চিন্তাও করতে পারছেন না যে এত রাত্রেবেলা ওই খালা এখানে কেন আসবেন। হ্যাঁ, রাত্রেবেলা হাঁটাহাঁটি করতেন, কিন্তু এখন তো আসলে রাত বলে মনে হচ্ছে না, ওই চাঁদের বেশি আলোর কারণে ভোর ভোর বলে মনে হচ্ছে। উনি ওই বৃদ্ধা মহিলার কাছে গিয়ে জিজ্ঞেস করলেন যে, ও খালা, এখানে কি করছো? এই প্রশ্ন করতেই ওই মহিলাটি জবাব না দিয়ে ওখান থেকে উঠে চলে গেল। নানা ভাবলেন যেহেতু ওনার মাথায় সমস্যা আছে, হয়তো বাড়ির দিকে চলে যাচ্ছে। উনি আর কিছু না ভেবে নদীর পানিতে নেমে যেই না মাছটি ধরতে যাবেন, তখনই দেখতে পেলেন ওনার আশেপাশে মাটির অনেক বড় বড় ঢিল দিয়ে কে যেন পানিতে ছুঁড়ে মারছে, কিন্তু আশ্চর্যের বিষয় কোনো ঢিলই ওনার শরীরে পড়ছে না। তিনি চারদিকে তাকিয়ে কিছুই দেখতে না পেয়ে পেছনে ফিরে তাকাতেই যা দেখলেন তা দেখার জন্য উনি মোটেও প্রস্তুত ছিলেন না। তিনি এমন কিছু দেখবেন যা উনি কল্পনাও করেন নাই। উনি দেখতে পেলেন যেদিকে পা দিয়ে উনি নেমেছেন, সেই দিকে বিশাল বড় একটা অবয়ব, এর 2 পা 2 দিকে ছড়িয়ে দাঁড়িয়ে আছে। তিনি শুধু পা দুটোই দেখতে পাচ্ছেন, উপরের দিকে তাকিয়ে আর মাথা দেখতে পেলেন না। মানে এটা এত বড় যে উনি শুধু পাই দেখছেন, এটার মাথা যে কোথায় গিয়ে ঠেকেছে এটা দেখা যাচ্ছে না। নানা ভাবলেন শেষ, আজকে আমি শেষ। ছোট মানুষ, বয়স আর কত, 13-14 বছর বা 12-13 বছর এরকম বয়স আর কি তার। তো
এই জিনিসটা এমন ভাবে পথ আড়াল করে দাঁড়িয়ে আছে যে যেতে চাইলে সেই দুই পায়ের ফাঁকা দিয়েই যেতে হবে। এই বিশাল অবয়বটা চাচ্ছে যে নানা যেন মাছ নিয়ে এই জিনিসটার পায়ের ফাঁকা দিয়ে যান, আর তখন নানাকে চাপ দিয়ে মেরে ফেলে ওই জিনিসটা মাছ নিয়ে চলে যেতে পারে। নানা ছোট মানুষ হলেও কিন্তু এমন বিপদের সময় আল্লাহর রহমতে তার জ্ঞান কিন্তু একেবারে লোপ পায় নাই। উনি বুঝতে পারলেন এই বিশাল দেহিটা যদি নিজেই পারতো তাহলে নিজেই তো বড়শি থেকে মাছটা খুলে নিয়ে চলে যেত। সেটা পারেনি বলেই এখন তাকে ধোকা দিয়ে ঘুম থেকে তুলে নিয়ে আসছে, আর এরকম আতঙ্ক সৃষ্টি করে মাছটা এখন নিয়ে নেবে। নানা মনে মনে যা দোয়া দরুদ জানেন পড়তে লাগলেন, আর ভাবতে লাগলেন যে এই জিনিসের হাত থেকে এখন বাঁচা যায় কিভাবে। প্রিয় লিসনার্স, আমাদের ভিডিওটি যদি বিন্দু পরিমাণ ভালো লেগে থাকে তাহলে একটি লাইক ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ। তিনি চারদিকে তাকিয়ে দেখতে পেলেন অন্যদিকে নদীর পার কিছুটা খাড়া, তাই সেই দিক থেকে যদি ওঠার চেষ্টা করা হয় তাহলে এটা ভালো হয়, কিন্তু ওই দিক থেকে ওঠা কিন্তু খুবই কষ্টকর একটা ব্যাপার। যে দিক দিয়ে উনি নেমেছেন সেই দিকটা থেকে উপর দিকে ওঠা তুলনামূলক সহজ, কারণ লোকজন এদিক দিয়ে সবসময় ওঠানামা করে, কিন্তু সেদিকেই তো ওই বিশাল মূর্তিটা দাঁড়িয়ে আছে, সেদিকে তো যাওয়া যাবে না, গেলে তো নিশ্চিত মৃত্যু। কি করবেন ভাবতেই মনস্থির করলেন যত যাই হোক বড়শি থেকে মাছ উনি খুলবেন না। তিনি বড়শির লাঠি সহ মাছটা টেনে নিয়ে যাবেন। আর এই সিদ্ধান্তই নানার জীবনে অন্যতম একটা সেরা সিদ্ধান্ত ছিল। তিনি আল্লাহর নাম নিয়ে ওই বড়শি যে ছিপ, ওই ছিপটা হাতে নিয়ে মাছটাকে টেনে উপরে তুলে ফেলেছেন। অমনি মনে হলো চারদিকে বিশাল তুফান শুরু হয়েছে, মনে হচ্ছে চারদিকে ভেঙে চুরে যাচ্ছে। যতই ভয় ভীতি দেখাচ্ছে না কেন, নানা কিন্তু ওই বড়শি হাত থেকে ছাড়ে না, আর ওই জিনিসটা বড়শি থেকে মাছ নেয়ার চেষ্টাও কিন্তু করছে না, কিন্তু পিছন থেকে ভয় ভীতি দেখাচ্ছে। এদিকে আর একটা সমস্যা হলো, সেটা হলো যে এই মাছটা এত বড় যে এটা আসলে টেনে নিয়ে যাওয়াটা ওনার জন্য কষ্টই। তবুও বাঁচার তাগিদে উনি সর্বশক্তি দিয়ে বড়শিটা উনি টেনে নিয়ে যাওয়া শুরু করলেন। অবশ্য পানি থেকে ওই মাছটাকে তুলতে গিয়ে কিন্তু বেশ বেগ পেতে হয়েছিল, কারণ বড় একটা বোয়াল মাছ ছিল সেটা। আর পানিতে যদি বোয়াল মাছ থাকে এটার শক্তি কিন্তু সে পরিপূর্ণভাবে দেখাতে পারে, ডাঙায় উঠলে তো মাছ ওইভাবে শক্তি দেখাতে পারে না, কিন্তু পানিতে থাকলে অনেক শক্তি দেখাতে পারে। শুধু তাই না, অনেক সময় দেখা যায় বড় আকৃতির কোনো মাছ লেজ দিয়ে চোখে আঘাত করে কিন্তু চোখের মারাত্মক ক্ষতি করে ফেলতে পারে, চোখ অন্ধ হয়ে গেছে, এমনকি মাছের লেজের আঘাতে চোখ ভেতর থেকে খুলে বাইরে পড়ে গেছে, এমন ঘটনাও কিন্তু ঘটেছে। এজন্য এই বিষয়গুলো কিন্তু খুব সতর্ক থাকা লাগে যারা মাছ ধরে আর কি। উনি তো আর বোয়াল মাছটার কোলে নেন নাই, ওই বড়শির সাথেই লাগানো। আর এই ধরনের বড় মাছগুলো টোপগুলো একদম গিলে ফেলে, যার কারণে এটা যদি একবার কোনো টোপ গিলে ফেলে এগুলো আর ছুটতে পারে না। নানা তো অনেক কষ্টে তুলেছেন, তারপরে যাওয়া শুরু করেছেন। পেছন থেকে তো এই ধরনের আন্দোলন হচ্ছে, শব্দ হচ্ছে, ঘূর্ণিঝড়ের মতো শব্দ হচ্ছে। উনি যখন ওই ওঠা শুরু করেছিলেন, উনি কি করেছেন, ওই মূর্তিটার পায়ের দিকটাতে না গিয়ে ওই খাড়া পাড়ের দিকেই হাঁটা শুরু করেছিলেন, কারণ ওই সোজা তো আসলে যাওয়া যাবে না। উনি যে কি করছেন না কি করছেন এই বিষয়টা নিয়ে খুব একটা চিন্তা করতে পারছেন না। ওনার শুধু মাথায় একটাই চিন্তা, এই ভয়ঙ্কর জিনিসের হাত থেকে বাঁচতে হবে। উনি অনেক কষ্টে কোনো মতে নদীর পাড়ে উঠেছেন ওই মাছটা নিয়েই, এরপর বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছেন। এদিকে বড়শির যে ছিপটা বা লাঠিটা এটা উনি কাঁধে চেপে ধরে হাঁটছেন, আর বড়শি সহ মাছটি মাটিতে ছেঁচড়িয়ে নিয়ে যাচ্ছেন। উনি এটাও ভয় পাচ্ছিলেন যে এখন যদি কোনো কারণে ওই মাছের যে ওয়েট বা ওজন, এটার কারণে যদি বড়শির সুতা ছিঁড়ে যায় তাহলে তো হবে আর এক বিপদ, না জানি তখন কোন বিপদ নেমে আসে। তো যাই হোক, উনি তো চলছেন, ওইটা নিয়ে চলছেন, পেছন দিকে কিন্তু তাকাচ্ছেন না, উনি সামনের দিকে তাকাচ্ছেন, সামনের দিকে তাকিয়ে চলছেন। ওনার বাড়ি থেকে কিন্তু নদীর দূরত্ব মাত্র 2 থেকে 3 মিনিটের পায়ে হাঁটা রাস্তা। তো উনি যে এই যে আস্তে আস্তে বাড়ির দিকে যাচ্ছেন, মাছটাকেও ছেঁচড়িয়ে নিয়ে যাচ্ছেন, বাড়িতে তো উনি আসতে পারতেছেন না, অনেকক্ষণ হয়ে গেছে। পেছনে শা শা শব্দ হচ্ছে, ঘূর্ণিঝড়ের মতো শব্দ হচ্ছে, মনে হচ্ছে সবকিছু ভেঙে চুরে চুরমার হয়ে যাচ্ছে। তবু উনি পেছন দিকে তাকান নাই। অবশেষে উনি বাড়িতে এসে পৌঁছে গেলেন এবং ঘরের বারান্দায় এসে জোরে শুধু মা বলে একটা চিৎকার দিয়েছেন, এরপর ধপাস করে পড়ে
জ্ঞান হারান। এদিকে নানা তো এই অবস্থা, জ্ঞান হারিয়েছেন। নানার মা তো ওই রাত্রে ভালো করে ঘুমাইতে পারেন নাই, কেন যেন মনে হচ্ছিল তার ছেলে একটা বিপদে পড়েছে। মায়ের মন তো সবসময় একটা উত্তেজনা কাজ করত, এই জন্য ওই মা বলে ডাক দেওয়ার সাথে সাথে উনি বের হয়ে চলে আসছিলেন। এসে দেখেন তার ছেলে অজ্ঞান হয়ে পড়ে আছে, পাশে বিশাল বড় একটা বোয়াল মাছ বড়শি সহকারে আছে। তো উনি কি করেছেন, মাছ যেভাবে আছে ওভাবে রেখেই নানাকে নিয়ে ঘরে ঢুকেছেন আর তার ছেলের জ্ঞান ফেরানোর চেষ্টা করতে লাগলেন। কিছুক্ষণের মধ্যে কিন্তু ফজরের আজান ভেসে আসে। নানার মা শুনতে পেলেন ওনাদের বাড়ির সামনেই বড় একটা করই গাছ আছে, ওই করই গাছের বেশ মোটা একটা ডাল মনে হলো ধপাস করে ভেঙে ফেললো। এখন ভেঙে যে পড়লো, একটু বাতাসও কিন্তু বাইরে ছিল না। নানা নদী থেকে আসার সময় যে ঘূর্ণিঝড় বইছিল, এটা কিন্তু নানার মা একটুও বুঝতে পারেন নাই, উনি সবকিছু স্বাভাবিকই অনুভব করেছেন। তো পরদিন সকালবেলা আশপাশ থেকে অনেকেই খবর পেয়ে নানাকে দেখতে আসে। বিশাল বড় মাছ দেখে সবাই তো অবাক হয়েছেন। এদিকে নানার জ্ঞান ফেরার কোনো লক্ষণই নাই, নানা কিন্তু জ্ঞান তখনও ফেরে নাই। নানার মা স্থানীয় মসজিদের ইমাম সাহেবকে নিয়ে আসেন। হুজুর নানাকে দেখে অনেক ঝাড়ফুঁক করে দেন, পানি পরা দেন এবং বলেন পানি পরা নানাকে খাওয়াতে। হুজুর পুরো বাড়ি হেঁটে হেঁটে দেখলেন, গাছের বড় ডাল ভাঙাটা দেখে বললেন যে মাছ নিতে ব্যর্থ হওয়ার রাগে ডাল ভেঙে দিয়ে গেছে। হুজুর বললেন যে চিন্তার কিছু কারণ নাই, আল্লাহর রহমতে ইনশাল্লাহ জ্ঞান ফেরত আসবে। হুজুর পুরো বাড়িটা দোয়া দুরুদ পড়ে রুকিয়া করে বন্ধ করে দিয়ে যান। যাওয়ার সময় বলে যান যেহেতু ওই মাছটির প্রতি জিনটির লোভ ছিল, সেহেতু কোনো অবস্থাতেই যেন এই মাছটি নানাকে না খাওয়ানো হয়, মাছটি যেন কেটে পুরো গ্রামের মানুষের মধ্যে বন্টন করে দেওয়া হয়। সেটাই করা হয়। নানার মা ওই মাছটি কেটে টুকরো করে গ্রামের প্রত্যেকটা বাড়িতেই যতটুকু হয় আর কি সেটা বন্টন করে দিয়েছিলেন। 3 দিন পর নানার জ্ঞান ফেরত আসে। হুজুরকে আবার খবর পাঠানো যখন হয়েছে, তিনি এসেছেন, তখন নানা সবকিছু খুলে বলেন। হুজুর আবারও ঝাড়ফুঁক করে দেন এবং বলে দেন যে আল্লাহর রহমতে এখন কোনো সমস্যা নাই, তুমি ঠিক আছো। তবে হুজুর বলেছিলেন যে নানা যেই অবস্থায় ছিলেন ওই অবস্থা থেকে কারো পক্ষে বেঁচে ফেরা অনেকটাই কঠিন। আল্লাহর অশেষ রহমত আর মায়ের দোয়া ছিল বলেই এই যাত্রায় বেঁচে ফিরতে পেরেছিলেন। হুজুর বলেন যে জিনটি নানার ক্ষতি করতে পারত, তবে একটা কারণে ক্ষতি করতে পারেনি, সেটা হলো ওই বড়শির লাঠিটা নানা হাত ছাড়া করেননি বলে তার কোনো ক্ষতি করতে পারেনি। ওই বড়শির ছিপ বা লাঠিটা ধরে রাখার কারণে জিনটি নানার কাছে ঘেঁষতে পারেনি। অনেক চেষ্টা করেছে এটিকে বারবার হাতছাড়া করতে, কিন্তু পারেনি। যদি একবার হাতছাড়া হতো তাহলে নানাকে মেরে ফেলতো। হুজুর বলেছিলেন জিনদের নাকি এই বড়শির ছিপ বা লাঠির ক্ষেত্রে কিছু সীমাবদ্ধতা রয়েছে। কেউ যদি ইচ্ছা করে বড়শি থেকে মাছ খুলে না দেয়, তাহলে নাকি জিনদের সেই ক্ষমতা নেই যে বড়শি থেকে মাছ খুলে খাবে, সে যত বড় শক্তিশালী জিনই হোক না কেন। এমনটাই হুজুর বলেছিলেন। এরপর হুজুর চলে যান। নানা পুরোপুরি সুস্থ হতে প্রায় 1 মাস সময় নিয়েছিলেন। আল্লাহর রহমতে 1 মাস পর নানা পরিপূর্ণভাবে আগের মতো সুস্থ হয়ে যান। এরপর অবশ্য উনি রাতের বেলা কখনো মাছ ধরেন নাই। পরবর্তীতে জিন সংক্রান্ত কোনো সমস্যাও নানার সাথে হয়নি আল্লাহর রহমতে। 1986 সালে 105 বছর বয়সে নানা স্বাভাবিকভাবেই মারা গিয়েছিলেন। আসসালামু আলাইকুম লিসনার্স, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি ডক্টর আলিফ। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। ঘটনাটি পাঠিয়েছে আমাদের সাজ্জাদ ভাই, সুতরাং তার ভাষায় তার মতো করেই বলছি। আজকাল আমার ঘটনা সংগ্রহ করা একটা নেশা হয়ে দাঁড়িয়েছে। যার সাথেই কথা হয় ঘুরে ফিরে সেই ভৌতিক কথাবার্তায় চলে যাবার চেষ্টা করি। আমার কথা শুনে কেউ হাসে, কেউ একটু অবাক হয়, কেউ বা কথা এড়িয়ে যায়, আবার কেউ বিরক্ত হয়। তেমনি আজকে এমন একজনের ঘটনা নিয়েছি যে আমাকে বিরক্ত হয়ে ঘটনা দিয়েছে, তাও আবার 2টা ঘটনা। যে আমাকে ঘটনা সংগ্রহে সাহায্য করেছেন তার নাম ঈদ বড় হসপিটালে রিপোর্টের কাজ করে এবং ঘটনাটি ঈদের বন্ধুর সাথে ঘটে এবং এই ঘটনাটি একটি অ্যাম্বুলেন্স নিয়ে। আপনারা এর আগে হয়তো অহরহ অ্যাম্বুলেন্সের ঘটনা শুনেছেন, কিন্তু আজ আমি একটি ব্যতিক্রমধর্মী অ্যাম্বুলেন্সের কথা আপনাদের শোনাবো। প্রথমেই একটা ইনফরমেশন দিয়ে রাখি, এইখানে 2 ধরনের অ্যাম্বুলেন্স সার্ভিস পাওয়া যায়। সৌদি আরবের কথা বলছি। মালিকানা বা প্রাইভেট হসপিটালের অ্যাম্বুলেন্স, আর একটা হচ্ছে সরকারি অ্যাম্বুলেন্স বা ইমার্জেন্সি অ্যাম্বুলেন্স।
যেটা কোথাও অ্যাক্সিডেন্ট করলে, কোনো ঝামেলা হলে বা আগুন লাগলে 997-এ কল করলেই সাথে সাথে চলে আসে। আপনারা অনেকেই হয়তো জানেন যে এইসব সার্ভিস নাম্বারে কল দিলে প্রথমে হেড অফিসে যাবে, সেখান থেকে কল ট্রান্সফার হয়ে তাদের এই সমস্যাজনিত এরিয়ার অফিসে যাবে এবং সেখান থেকে অ্যাম্বুলেন্সটা ওই নির্ধারিত গন্তব্যে পাঠানো হয়ে থাকে। ঘটনায় যদি যাই, যার সাথে ঘটনা তার নাম আয়াদ, একজন ইমার্জেন্সি অ্যাম্বুলেন্স সার্ভিসম্যান। রাত 1টায় হঠাৎ আয়াদ এর আইকমে একটা সিগন্যাল আসে এবং ওই পাশ থেকে বলে হাইওয়ের একটা জায়গায় একটা প্রাইভেট গাড়ি অ্যাক্সিডেন্ট করে এবং সেখানে 2 জন আহত অথবা নিহত কোন একটা অবস্থায় আছে, আর যে নাম্বার থেকে কল আসে সে নাম্বারটা দেওয়া হয়। যত তাড়াতাড়ি সম্ভব 2টা অ্যাম্বুলেন্স নিয়ে যেতে হবে। ফায়ার সার্ভিস অফিসেও জানানো হয়েছে, তারাও কিছুক্ষণের মধ্যে বের হয়ে পড়বে। তার কাছে এই মেসেজ আসার সাথে সাথে আয়াদ আবারও তার অফিসে যোগাযোগ করে এবং তার অফিস থেকে জানানো হয় 2টা অ্যাম্বুলেন্স যাবে আর 3 জন মেম্বার সাথে যেতে পারবে, আর সেখানে ফায়ার সার্ভিসের লোকজন অবশ্যই পৌঁছে যাবে। সেই কথা অনুযায়ী একটি অ্যাম্বুলেন্সে 2 জন আর একটি অ্যাম্বুলেন্সে 1 জন, আর সেই একটি অ্যাম্বুলেন্সে আয়াদ একা ছিল। তারা সেখানকার উদ্দেশ্যে রওনা দেয়, আর আয়াদের অ্যাম্বুলেন্সের পিছনে ছিল। যখন তারা হাইওয়েতে আসে, আয়াদ লক্ষ্য করে তার সামনে, মানে আয়াদের অ্যাম্বুলেন্স ছিল পেছনে, তো ও তখন লক্ষ্য করে তার সামনের অ্যাম্বুলেন্সের গতি আরো বেড়ে গেছে। তখন আয়াদ তার অ্যাম্বুলেন্সের গতি 140 কিলোমিটার পার আওয়ার থেকে 150 কিলোমিটার পার আওয়ার করে। আয়াদ একটা বিষয় অবাক হয়, এত গতিতে তার অ্যাম্বুলেন্স ছুটছে, সামনের অ্যাম্বুলেন্স তার থেকে 2 গুণ বেশি গতিতে ছুটছে। ওই মুহূর্তে তার ছিল 150। সেটা কিভাবে সম্ভব? আয়াদ চেষ্টা করেও কোনোভাবেই তার সামনে অ্যাম্বুলেন্সকে কোনোভাবেই ধরতে পারছে না। একটা পর্যায়ে আয়াদের সামনে অ্যাম্বুলেন্সের উচ্চ গতিতে অনেক দূরে, আরো দূরে চলে যায়। কিছুক্ষণের মধ্যে তা দৃষ্টির বাইরে হয়ে যায়। তারপরেও আয়াদ পাগলের মতো অ্যাম্বুলেন্স অনেক গতিতে চালাতে থাকে। সেই অবস্থাতেই আয়াদ তার আইকম চেক করলো, সব ঠিক আছে, কিন্তু তার আইকমে কোনো সিগন্যাল আসছিল না যে আরো তাড়াতাড়ি গাড়ি সেখানে পৌঁছাতে হবে। একে তো হাইওয়ে রাস্তা, আর ওখানে একদম নীরব, আশেপাশে কোনো গাড়ি দেখা যাচ্ছে না। আর যে নাম্বার থেকে কল আসে, আয়াদ সেই নাম্বারে কল করে, সেই নাম্বারেও কল যাচ্ছে না। আয়াদ অ্যাম্বুলেন্স হাইওয়ের একটা সাইডে থামায়, সার্ভিস লাইনে। তারপর তার সাথে আসা সেই অ্যাম্বুলেন্সের সাথে তার আইকমের মাধ্যমে যোগাযোগ করার চেষ্টা করে, কিন্তু কোনোভাবেই কানেক্ট করা যাচ্ছিল না। তারপর মোবাইল বের করে কল করবার জন্য। মোবাইলের ওই মুহূর্তে কোনো নেটওয়ার্ক নাই। অ্যাম্বুলেন্স থেকে বের হয়ে আয়াদ রাস্তা, হাইওয়ে, আশেপাশে কোনো লাইটের চিহ্ন, কোনো কিছুই পাচ্ছিল না। শুধু তার অ্যাম্বুলেন্সের হেডলাইটের আলো, আর আশেপাশে কোনো আলো নাই। আয়াত একটু দিকবিদিক হয়ে নেটওয়ার্ক পাওয়ার চেষ্টা করতে থাকে, কিন্তু কোথাও কোনো কর্নারে তিনি নেটওয়ার্ক পাচ্ছিলেন না। আয়াদের আইডিয়া অনুযায়ী অফিস থেকে দেওয়া সেই অ্যাক্সিডেন্টের জায়গা এতক্ষণে পিছনে রেখে আসার কথা, আর আয়াদ পেছনে তো কোনো অ্যাক্সিডেন্ট দেখেনি। আচ্ছা, তাহলে কি সামনে থাকা অ্যাম্বুলেন্স অ্যাক্সিডেন্ট ব্যক্তিদের উদ্ধার করে নিয়ে গেছে? এটা আয়াদের মাথায় বেশ ঘুরপাক করতে থাকে। আচ্ছা, যদি নিয়েও যায় তাহলে বিধ্বস্ত গাড়িটি তো পড়ে থাকার কথা, বা অ্যাক্সিডেন্টের স্পটে থাকবার কথা। সেই ভাবতে ভাবতে অবশেষে আয়াদ নিজের মনকে স্থির করে যে সে ফিরে যাবে, এবং ফিরে যাবার সময় রাস্তাতে আবারও চেষ্টা করবে অফিসে যোগাযোগ করবার। কিন্তু সমস্যা তো আরেকটা দাঁড়ালো, এটা হাইওয়ে রাস্তা। যারা সৌদিতে আছেন তারা অনেকেই হয়তো জানেন, এসব রাস্তার সচরাচর ইউটার্ন নেওয়া যায় না। যদি নিতেও হয়, অনেক দূর থেকে যেই ইউটার্ন নিয়ে আসতে হয়। রোড আছে সেরকম ভাবে ইউটার্ন নেওয়া। আয়াত যদি এখানে ইউটার্ন নিতে যায়, তার কমপক্ষে সামনে 150 থেকে 300 কিলোমিটার দূরে যেতে হবে, এবং তিনি আনুমানিক পেছনে প্রায় 100 কিলোমিটার থেকে 150 কিলোমিটার রেখে এসছেন। তিনি যদি চান সামনে থেকে ইউটার্ন নিয়ে আবারও পেছনে ফিরে যাবে, তার জন্য তার অ্যাম্বুলেন্সে পর্যাপ্ত পরিমাণে ফিউল নাই। আর এই সামনে 300 থেকে 400 কিলোমিটারের মধ্যে কোনো পেট্রোল পাম্পও নেই। আয়াত এও ভাবে, যদি এই রাস্তা ধরেই ফিরে যায়, মানে রং রাস্তা ধরে,
সে যেতে পারে, কিন্তু সেটা তার জন্য অনেক বড় সমস্যা হয়ে দাঁড়াতে পারে। এখন এই মুহূর্তে তার একটাই রাস্তা, সেটা সামনের দিকে যাওয়া, ইউটার্ন পেলে ইউটার্ন নেওয়া, পেট্রোল পাম্প পেলে সেখান থেকে ফিউল নেওয়া। কারণ আয়াদের এই মুহূর্তে সে এক কথায় পথ হারিয়ে ফেলেছে। আয়াত চারপাশে ভালো করে দেখে, শুধু অন্ধকার আর অন্ধকার, আর দূরের টাওয়ারে লাল বাতি দেখা যাচ্ছে। সেটা কয়শো কিলোমিটার দূরে, তার কোনো আন্দাজ নেই। আয়াত তার আইকমটি আবারও বের করলো, দেখে শুধু পাওয়ার আছে আর নেটওয়ার্ক নাম্বার সিগন্যাল কিছুই নেই। সম্ভব এটা? মোবাইলে নেট না পেতে পারে, কিন্তু আইকম কানেক্ট করবে তো? এটা তো কোনো ছোট রেঞ্জের লোকাল আইকম না, এটা সিগন্যালের বাইরে কিভাবে থাকে? আয়াত এবার বেশ বিরক্ত। কিসব সব ফালতু ঝামেলায় পড়লো সে। যেই ভাবা সেই কাজ। আয়াত আবার অ্যাম্বুলেন্স চালানো শুরু করে, তার প্ল্যান অনুযায়ী সামনের দিকে এগোচ্ছে আর চেষ্টা করছে অফিসে কিংবা কলিগদের সাথে যোগাযোগ করবার জন্য, কিন্তু কোনোভাবেই সে কানেক্ট করতে পারছিল না। তিনি মনে মনে ভাবে, এই রাস্তায় তো নতুন না, তিনি আগেও এই কয়েকবার এই রাস্তায় এসছে, কিন্তু নেটওয়ার্কের এমন বাজে অবস্থা তো কখনো সে দেখেনি। এমনকি আইকমটা পর্যন্ত কাজ করছে না। কিছু দূর আসার পর আয়াত এবার দূর থেকে তার অ্যাম্বুলেন্সের হেডলাইটের আলো দেখতে পাচ্ছে। একটা বিশাল ট্রেলার বা লরি টাইপের। ওই ট্রেলারের মাঝ বরাবর নিচে একটা প্রাইভেট গাড়ি একদম দুমড়ে মুচড়ে গিয়েছে সামনে আর পেছন থেকে, এবং ট্রেলারের যে পেছনের বিশাল চাকা আছে সেটা প্রাইভেট গাড়ির পেছন পর্যন্ত উঠে গেছে। এই অ্যাক্সিডেন্ট দেখেই বোঝা যাচ্ছে প্রাইভেট গাড়ির ড্রাইভার চালাতে চালাতে হয়তো ঘুমিয়ে গিয়েছিল, আর পেছন থেকে এসে ট্রেলারটি মাঝ বরাবর ধাক্কা খায়, ট্রেলারটির মাঝে ধাক্কা খায়। এমন অ্যাক্সিডেন্ট নতুন না, আর এসব একদম অহরহ। এসব হাইওয়ে রাস্তায় গাড়ি চালাতে চালাতে মাঝে মাঝে মানুষ ঘুমিয়ে যায়, আর এই ক্ষেত্রে অ্যাক্সিডেন্ট করে 90% সময় গাড়িতে থাকা মানুষ মারা যায়, কারণ তাদের স্পিড এত বেশি থাকে যে সামনে দেখা যায় কোনো ট্রাক বা লরি বা ট্রেলার যদি থেমে থাকে তাদের মাঝখানে ঢুকে যায় একদম, কারণ ঘুমিয়ে থাকে, কোনো ঠিক ঠিকানা থাকে না। আর এই অ্যাক্সিডেন্ট দেখে বোঝা যাচ্ছে প্রাইভেট গাড়ির ভেতরে থাকা হয়তো কেউ বেঁচে নাই। আয়াত অ্যাম্বুলেন্সটা ট্রেলারটির 2 থেকে 3 মিটার দূরত্বে রাখা, চারিপাশে একদম নীরব, কাউকে দেখা যাচ্ছে না। তাই আয়াত ভাবে, আচ্ছা আমার সামনের অ্যাম্বুলেন্সকে অ্যাক্সিডেন্টের উদ্ধার করে নিয়ে গেছে, আর যদি নিয়েও যায় আসার সময় কোনো অ্যাম্বুলেন্সের যাতায়াত তো সে দেখেনি। আয়াত আবার অফিসে যোগাযোগ করার চেষ্টা করে, কিন্তু সেই আগের সমস্যা, নেটওয়ার্ক নেই। আয়াত তার অ্যাম্বুলেন্সের সাইটের জানালায় গ্লাস নামায়, চারিদিকে নিস্তব্ধতা, বাতাসেরও একটা শব্দ নেই। গ্লাস নামানোর কয়েক সেকেন্ডের মধ্যেই তার কানে হঠাৎ করে খুব সীমিত আকারে একটু গোঙানোর শব্দ আসতে থাকে। কেউ যদি আহত হয়ে রাস্তায় পড়ে থাকে যেরকম শব্দ হয় সেরকম গোঙানোর শব্দ। শব্দটা শুনে আয়াত একটু অবাক হয়, তার মানে এখানে কেউ আছে। আয়াত তার অ্যাম্বুলেন্সের একটা মাইক দিয়ে জিজ্ঞাসা করে, এখানে কেউ আছেন? কোনো সারা শব্দ নাই, সে আগের মতোই গোঙানোর শব্দ। এবার আয়াত অ্যাম্বুলেন্স থেকে নামে আর সাথে একটা লাইট নিয়ে নামে, গাড়িটার সামনে যায় এবং গাড়ির বিশাল বড় গ্লাস, যেটা গ্লাস দিয়ে ভেতরে তাকাতেই, যে ভাঙা গ্লাসটা আছে সেটা দিয়ে ভেতরে তাকাতেই দেখে আয়াত দেখার সাথে সাথে মাথা ঘুরে পড়ে যায়। আয়াত যেটা বর্ণনা দিয়েছে সেটা তার কাছে সেই মুহূর্তে তার মনে হচ্ছিল তার মাথাটা ওই মুহূর্তে 100 কেজি হয়ে গেছে, হার্টবিট বেড়ে গেছে, তার স্ট্রোক হবে মনে হচ্ছে, হার্ট অ্যাটাক হবে মনে হচ্ছিল। সেই মুহূর্তে আয়াত শুধু তার নিজের হার্টবিটের শব্দ পাচ্ছিল, নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিল তার। ওই মুহূর্তে শরীর অসাড় হয়ে যাচ্ছিল। কারণ হলো আয়াত ভেতরে তার বাবা আর ছোট ভাইকে দেখছে। ওই মুহূর্তে ছোট ভাই সবেমাত্র কলেজে উঠেছে, বৃদ্ধ বাবা তারা আজকে সন্ধ্যায় দাম্মামের উদ্দেশ্যে রওনা দেয়। আয়াত নিজেকে কন্ট্রোল করতে পারে না, খুব কষ্টে কন্ট্রোল করে এবং গাড়ির সামনে যায়, দেখে এয়ার সেফটি খুললেও লাভ হয়নি, সেটা ফেটে গেছে। ড্রাইভিং সিটে ছোট ভাই, সে উপর হয়ে আছে, মাথাটা উপরের দিকে উঠে গেছে, আর তার বাবা, ওনার চেহারা, আমার বুক সব থেতলে গেছে। কিন্তু এবার যেটা লক্ষ্য করে সেটা আয়াতের বাবার থেতলানো গলা থেকে গোঙানো শব্দ আসছে। আবার এইভাবেও বর্ণনা করেছে যে একজন শ্বাসকষ্ট রোগীর মতো সে ওই মুহূর্তে নিঃশ্বাস নিচ্ছিল। আয়াত একটু অবাক হয়, শরীর তো থেতলে গেছে, এটা কিভাবে সম্ভব? সে তো বেঁচে থাকার কথা না, আর সেই শরীর থেকে শব্দ আসে কিভাবে? এই মুহূর্তে এখানে যে অবস্থা বা পরিস্থিতি, আয়াতের পক্ষে একা এখানে কিছু করা সম্ভব না। আয়াতের বাবা এখনো জীবিত, কিন্তু আয়াতের মনে আরেকটা খটকা লাগে।
আয়াদের বাবা আর ভাই তারা রওনা দিয়েছে সন্ধ্যায়, কিন্তু এখন তো রাত প্রায় 2টার উপরে। তাদের বাসা থেকে এখানে আসতে সর্বোচ্চ 4 ঘন্টাই তো লাগবে। আচ্ছা, ধরে নিলাম তারপরেও তো একটা হলো এখানে অ্যাক্সিডেন্ট, এতক্ষণের একটা অ্যাক্সিডেন্ট এভাবেই ছিল, আর আয়াদের বাবা এভাবেই কি আধামিত অবস্থায় ছিল? এতক্ষণে তো মারা যাবার কথা। আয়াত সেখানে দাঁড়িয়ে কাঁদতে থাকে আর আশেপাশে খুঁজতে থাকে যে কাউকে পাওয়া যায় কিনা। আচ্ছা, তাহলে ফোন করলো কে? কে বললো এখানে আসতে? আয়াত আসলে এত কিছু চিন্তা করতে পারছিল না, আর ওই মুহূর্তে তার হাতে এত সময় নাই, যত তাড়াতাড়ি সম্ভব হসপিটালে নিয়ে যেতে হবে। কিন্তু আয়াদের বাবার ভাইয়ের অবস্থা, আয়াত একার পক্ষে তাদেরকে বের করা সম্ভব না, কারণ গাড়ি তো দুমড়ে মুচড়ে গেছে, আর তাদেরকে বের করতে হলে গাড়ি কেটে বের করতে হবে। আর এই কাজ ফায়ার সার্ভিসের লোকেরা নর্মালি করে থাকে এইসব কেসেসগুলোতে উদ্ধার করতে, যা রেস্কিউ প্ল্যানে। আয়াত গাড়ির গেট খোলার চেষ্টা করে, গেট মোচড়ে যাওয়ার কারণে খুলতে পারছিল না। আয়াদের হঠাৎ মনে আসে তার ভাইকে তো দেখলো না, সে জীবিত না মৃত? আয়াত তার ভাইয়ের সামনে নাকে হাত দেয়, হালকা নিঃশ্বাস নিচ্ছে, তার মানে তার ভাই এখানে এখনো জীবিত। আর আয়াতকে আয়াদের বাবা থেতলে যাওয়া শরীর থেকে শ্বাসকষ্ট রোগীর মতো নিঃশ্বাসের শব্দ করছে। আয়াত এর আগে এমন মুমূর্ষ অ্যাক্সিডেন্ট দেখেছে। এরকম অ্যাক্সিডেন্টে মুমূর্ষ যেসব মানুষ ছিল তারা নর্মালি বাঁচে না আর কি। অনেক মৃত ব্যক্তি সে দেখেছে, মানে অভ্যস্ত মৃত ব্যক্তি দেখে, কিন্তু এমন নিজের বাবার ভাইকে যে দেখবে সেটা তো সে কখনো চিন্তা করেনি। তাও আবার আধা মৃত, অস্বাভাবিক বিকৃত, সেটা সে কখনো ভাবেনি। আয়াত মনে মনে ভাবে এত কষ্টের থেকে তারা মরে গেলেও ভালো হতো। আয়াত তার ভাইয়ের পাশের জানালার গ্লাসটা পুরোপুরি ভেঙে ফেলে এবং আয়াদের ভাইকে জানালা দিয়ে বের করার চেষ্টা করে। আয়াত দেখে তার ভাইয়ের পায়ে রড এবং লোহা, রডের যে রড আছে সেই রডটা পুরো ঢুকে গেছে। আয়াদের হাত দিয়ে যখন ছাড়ানোর চেষ্টা করবে দেখে পায়ের গিরুর কি জানি ছোটা নিচে, পায়ের শুধু অল্প কিছু অংশ বেঁচে আছে আর পায়ের বাকি অংশ কাটা পড়ে গেছে। আয়াত হালকা হালকা করে পা থেকে রড ছুটানোর চেষ্টা করে। আয়াত একটু জোর লাগাতেই তার ভাইয়ের বেঁচে থাকা পায়ের বাকি অংশটুকু কেটে যায়। এখানে আয়াতের আসলে কিছু করার ছিল না, এই পা এমনিতেই কাটা পড়ত। নিজের চোখের সামনে এমন দৃশ্য আর নিজের হাতে ছোট ভাইয়ের শরীর বের করে নিয়ে আসা, শরীর থেকে পাটা আলাদা হওয়া সে কল্পনা করেনি। আয়াতের শরীর তখন কাঁপছিল, কাঁপারই কথা, খুবই স্বাভাবিক। সেই কাঁপা কাঁপা হাতেই সে ছোট ভাইকে কোনোভাবে বের করে। আয়াতের ছোট ভাইয়ের অবস্থা এমন যে অ্যাম্বুলেন্সের বেডেও শোয়ানো যাচ্ছে না, আর ইমার্জেন্সি কোনো ট্রিটমেন্ট দেওয়ার অবস্থায় নেই। আয়াত যখন তার ভাইকে অ্যাম্বুলেন্সে নিয়ে আসে তখনই আয়াত বুঝে যায় তার ভাইয়ের শরীরে বিভিন্ন জায়গায় ভেঙে গেছে। আয়াত কোনোভাবে তার ভাইকে একটা সিটে বসিয়ে বেল্ট বেঁধে দেয়। এরপর আসে তার বাবার কাছে। তার বাবার এমন একটা অবস্থা যা দেখতেই শরীর শিউরে উঠছিল বারবার। থেতলে যাওয়া শরীর, আয়াত সামনে থেকে দেখে তার বাবার সারা চেহারায় কাঁচ ঢুকে গেছে, নাক গালের সাথে মিশে গেছে, সারা চেহারার চামড়া থেতলানো, চেহারার রক্ত জমে নীল হয়ে গেছে, গলায় ভেতরে দেখা যাচ্ছে সব খুব বিকৃত অবস্থা। মনে হচ্ছে কেউ গলা থেকে কামড় দিয়ে কিছু অংশ নিয়ে আবার ছেড়ে দিয়েছে, ঝুলে আছে মাংসগুলো। শ্বাসকষ্ট রোগীদের মতো নিঃশ্বাস নেওয়ার মতো ওই অবস্থাতে গলাটা কিছু অংশ কাঁপছিল, সামনে পেছনে থেকে চাপ লেগে আছে। আয়াদের এই করুণ পরিস্থিতি তো অবাক হয়ে যাচ্ছে যে তার ভাই আর বাবা জীবিত। কিছুক্ষণ চেষ্টার পর অল্প অল্প করে আয়াত তার বাবাকে বের করে এবং অ্যাম্বুলেন্সে উঠায়। এখনো সমস্যা সেই আগের মতোই, তার মোবাইল আর আইকম কোনোটারই নেটওয়ার্ক নেই। সামনে কত দূর যাবার পর ইউটার্ন পাবে তারও ধারণা নেই, আর কতটুক পরে পেট্রোল পাম্প আছে সেটারও কোনো ধারণা নেই। দুই রাস্তার মাঝে উঁচা কাঁটাতারের বেড়া, রাস্তার মাঝে ক্রস করারও কোনো উপায় নেই। এই মুহূর্তে তারা যত তাড়াতাড়ি সম্ভব হাসপাতালে নিতে হবে। আয়াত ঠিক করে এই উল্টো রাস্তা ধরেই ফিরে যাবে, তার মানে রং রাস্তা। সুতরাং অ্যাম্বুলেন্স সে চালানো শুরু করে। আয়াত আরেকটা বিষয় লক্ষ্য করে, এতক্ষণ ধরে তিনি এই রাস্তায় কখনো কোনো গাড়িকে এই রাস্তাতে যেতে কিংবা আসতে দেখেনি। যাই হোক, আয়াত এই উল্টো রাস্তা ধরে যাওয়া শুরু করে আর বারবার পেছনে দেখে তার বাবার ভাইকে। চালানোর কিছুক্ষণ পর আয়াত লক্ষ্য করে তার অ্যাম্বুলেন্সের পেছন থেকে বড় একটা গাড়ি আসছে এবং সেই বড় গাড়িটির গতি দেখেই বোঝা যাচ্ছে
গাড়িটি আয়াদের অ্যাম্বুলেন্সকে ওভারটেক করে যাবে। আয়াদের অ্যাম্বুলেন্সের গতি তখন 140 থেকে 160 পর্যন্ত ছিল। আর এইসব বড় গাড়িগুলো সর্বোচ্চ গতি 100 যেতে পারে। বড় গাড়িটি পাশ কাটিয়ে চলে যায়, তাও আয়াদ এসবে মাথা ঘামায় না। বড় গাড়িটি দ্রুত গতিতে খুব তাড়াতাড়ি হাওয়ায় মিশে গেল। সেটা যেতে না যেতেই পেছন থেকে আরেকটা বড় গাড়ি দ্রুত আসছে আয়াতের কাছে আর হর্ন বাজাচ্ছে। আয়াত সেই বড় গাড়িটিকেও সাইড দিল। সেই গাড়িটা দ্রুত গতিতে হাওয়ায় মিলিয়ে গেল সামনে যাওয়ার পর। এবার আয়াত একটু অবাক হচ্ছে। আয়াত রং রাস্তায় চলছে, আর এসব গাড়ি, বড় গাড়িগুলো কি রং রাস্তায় আসছে? কিভাবে সম্ভব? দ্বিতীয় বড় গাড়িটি যেতে না যেতে পিছন থেকে আরো একটি বড় গাড়ি আসছে। আয়াত এবার তার অ্যাম্বুলেন্সের লুকিং গ্লাস দিয়ে তাকিয়ে দেখে এটা সেই গাড়ি যেটা কিছুক্ষণ আগে অ্যাক্সিডেন্টের জায়গায় এসে দেখেছে, বা বলা যায় এই গাড়িটির সাথেই অ্যাক্সিডেন্ট হয়েছে। আয়াদের তখন বেশ রাগ, আয়াত তখন রেগে যেতে থাকে। তার লুকিং গ্লাস দিয়ে দেখার চেষ্টা করে কে ড্রাইভিং করছে, কিন্তু উঁচু গাড়ি হওয়ায় তা দেখা সম্ভব হয়নি। পেছনের বড় গাড়িটি ধীরে ধীরে গতি আরো বেড়ে যাচ্ছে। আয়াত ভাবে পেছনের বড় গাড়িটাকে এবার আর তিনি সাইড দিবে না। আয়াদের অ্যাম্বুলেন্সের গতি আরো বাড়িয়ে দেয় এবং লক্ষ্য করে পেছনে থাকা বড় ট্রেলারটা যেটা আসছিল তার পেছনে পেছনে, গাড়িটি কেমন যেন আরো বড় লাগছে। আর মনে হচ্ছে এক্ষুনি বুঝি অ্যাম্বুলেন্সটি একটা ধাক্কা দেবে এবং অ্যাম্বুলেন্সটি ছিটকে পড়ে কোথায় যাবে কোনো খবর থাকবে না। কয়েক সেকেন্ডের মধ্যেই পেছনের বড় গাড়িটি আয়াদের গাড়ি এক হাত পেছনে ছিল। এখন বুঝি এই বিশাল ট্রেলার গাড়িটি তার অ্যাম্বুলেন্সকে ধাক্কা দেবে। আয়াত এটা ভাবতে না ভাবতেই পেছন থেকে দানবীয় ট্রেলার গাড়িটি তার অ্যাম্বুলেন্সের পেছনে আসলে একটা ধাক্কা দেয়। সারা অ্যাম্বুলেন্স নাকি কেঁপে ওঠে। আয়াত ভাবে এখন অ্যাম্বুলেন্স আর থামানো যাবে না, থামালে বা অ্যাম্বুলেন্সের গতি কমালে জানটাই যাবে। পেছন থেকে বিকট হর্নের শব্দ, কান ফেটে যাবার মতো। আয়ান জানিয়েছে এমন বিকট আর শক্তিশালী হর্ন আগে কখনো সে শোনেনি, মানে হাইড্রোলিক হর্নের থেকেও নাকি অনেক বেশি। আয়াত পেছনে তার বাবার ভাইকে দেখার জন্য আবারও তাকায়, দেখে তার ভাই ঠিক আগের মতোই আছে, কিন্তু তার বাবা নিচে উল্টো হয়ে পড়ে আছে। এই মুহূর্তে আয়াতের কিছু করার নেই। অ্যাম্বুলেন্সের লুকিং গ্লাস দিয়ে পেছনে তাকাতেই দেখে ট্রেলারটি আরো বিশাল হয়ে গেছে। হেডলাইটের এত আলো, যার কারণে এই আলো ছাড়া আর কিছুই বোঝা যাচ্ছে না। 1 মিলি সেকেন্ডে যদি অ্যাম্বুলেন্সের গতি কমে, তাহলে এই দানবীয় ট্রেলার তার অ্যাম্বুলেন্সকে তছ নচ করে দেবে যদি কিছু সেকেন্ডের ফ্র্যাকশনে গাড়িটা একবার ব্রেক করে। আয়াতের জানা ছিল না সামনে কি আছে, শুধু অ্যাম্বুলেন্সটিকে সে ভাগাচ্ছিল। বিকট হর্ন, শব্দের হর্ন, পেছন থেকে হিংস্র আলো। আর আয়াত জানিয়েছে তার মনে হচ্ছিল তার অ্যাম্বুলেন্সকে একটি পাহাড় তাড়া করছে। এখন বুঝি এই পাহাড়টি তার অ্যাম্বুলেন্সকে একদম চ্যাপ্টা করে দিয়ে যাবে। আয়াত হঠাৎ দেখে সামনে থেকে আরেকটি গাড়ি সরাসরি এই দিকে আসছে। সামনের গাড়ি থেকে বাঁচার জন্য আয়াত তার অ্যাম্বুলেন্সটি রাস্তা থেকে নিচে নামিয়ে দেয়। অ্যাম্বুলেন্সের গতির কারণে সাথে সাথে অ্যাম্বুলেন্সটি উল্টে একটার পর একটা ডিগবাজি খেতে থাকে। আয়াতের শেষ এতটুকুই মনে ছিল, তিনি তার মাথায় প্রচন্ড ব্যথা পেয়েছে। আয়াতের জ্ঞান ফিরে দেখে সে হাসপাতালের বেডে। তার 2টা হাত ভেঙেছে, পায়ে ব্যান্ডেজ, মাথায় ব্যান্ডেজ, কোমরে ব্যান্ডেজ, মাথায় বেশ আঘাত পেয়েছে সে। আয়াত তাকিয়ে দেখে সবকিছু অনেকটা 2টার মতোই, বা বলা যায় সবকিছু 2টা দেখে সে। বাবা আর ছোট ভাই ছাড়া পরিবারের সবাই আছে, অফিসের কলিগরাও। আয়াত প্রথমে তার বাবা আর ছোট ভাইয়ের কথা জিজ্ঞেস করে, তাদেরকে কোথায় রাখা হয়েছে, তারা কি এখনো জীবিত আছে কিনা। জবাব প্রথমে তার মা বলে, কেন, তাদের কি হয়েছে? তারা রাস্তায় আছে, এখানে আসতে আরো 2-3 ঘন্টা সময় লাগবে। জবাবে আয়াত বলে, কারা নিয়ে আসছে, জীবিত কিনা সেটাও তো সেটা জানাও। আয়াতের মা বলে, তারা তো ভালোই এবং জীবিত, কি হয়েছে তোমার? এবং আয়াতের মা তাকে জিজ্ঞেস করে, ঘটনা বলো, কি হয়েছে? তারপর তো সবার সামনে পুরো ঘটনা বলা। এই ঘটনা শুনে তাদের নিজের মধ্যে কানা ঘষা শুরু হয়ে যায়। আর অপর পাশ থেকে আয়াদের কলিগরা জানায়, আয়াদের অ্যাম্বুলেন্স পেছনেই ছিল এবং প্রথম অ্যাম্বুলেন্সটি গন্তব্যস্থানে দাঁড়ায়, কিন্তু দ্বিতীয় অ্যাম্বুলেন্স মানে আয়াদের অ্যাম্বুলেন্স সেখানে আর থামায় না, বরং আরো উচ্চ গতিতে তাদের ছাড়িয়ে চলে যায়। পেছন থেকে তারা হর্ন দেয়, ডাকে, ইশারা দেয়। তারপরও নাকি আয়াত সেখান থেকে তারা অ্যাম্বুলেন্স নিয়ে কোনোভাবেই সে দেখেনি, ভ্রুক্ষেপ করেনি। সাথে সাথে তারা আইকমে মেসেজ দেয়, কোনো উত্তর নেই। ফোন করে, মোবাইল বন্ধ এবং তার নেটওয়ার্কের বাইরে। তারা অ্যাক্সিডেন্ট করা নিহতদের নিয়ে আসে। একটা প্রাইভেট গাড়িতে 2 জন ছিল, চলতি পথে হয়তো ঘুমিয়ে গিয়েছিল।
গাড়ি চালাতে চালাতে সরাসরি একটা ট্রেলারের মাঝে বরাবর ধাক্কা খায়। উচ্চ গতিতে ধাক্কা দেওয়ার কারণে গাড়িটার সামনে একেবারে চ্যাপ্টা হয়ে গিয়েছিল। ভেতরে থাকা ডান পাশের জনের শরীর থেতলে যায়, আর ড্রাইভিং সিটে যিনি ছিলেন সহজে বললে তার গলা ভেঙে যায়, বুকের খাঁচা ভেঙে যায়। আর এই দুজনই স্পট ডেড। আর অফিস থেকে আয়াতের সাথে যোগাযোগ করার চেষ্টা করছে। তাদের প্রতিটি অ্যাম্বুলেন্সে জিপিএস ট্র্যাকার থাকে। তো অবশেষে তাকে জিপিএস ট্র্যাকার দিয়ে খোঁজার চেষ্টা করে, কিন্তু আয়াতের অ্যাম্বুলেন্সের লোকেশনের কোনো অস্তিত্ব পায়নি। পুলিশকে জানানো হয় এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়। অবশেষে তাদেরই হেল্পলাইনে একটা ফোন আসে, অমুক একটা জায়গায় অ্যাম্বুলেন্স উল্টো পথে আসার সময় অ্যাক্সিডেন্ট করে, এবং সেই খবর অনুযায়ী আয়াতকে পরে নাকি সেই মুহূর্তে পাওয়া যায়। তারাকে উদ্ধার করে নিয়ে আসে। এটা ছিল ঘটনা আয়াতের। আসসালামু আলাইকুম। আসল ভাই, আমি সুজন, খুলনা বিভাগের বাগেরহাট জেলা থেকে বলছি, এবং আমি বর্তমানে একটি ঔষধের ফার্মেসিতে কর্মরত অবস্থায় আছি। আসল ভাই, ঘটনাটি ঘটে 2007-08 সালের দিকে আর কি, এবং ঘটনাটি ঘটে আমার দাদা বাড়িতে। তখন আমাদের জয়েন্ট ফ্যামিলি ছিল। আমার দাদার বাড়িতে আমরা একসাথে সবাই আর কি থাকতাম। পরবর্তীতে আমরা ওখানে আর থাকা হয় না, ওইখান থেকে আমরা সরে গিয়ে অন্য একটি গ্রামে গিয়ে বাড়ি করেছি আর কি। তো ওই গ্রামের আমার দাদা বাড়ির একটি ঘটনা আমি আজকে শেয়ার করতে চলেছি। রাসেল ভাই, আমাদের যখন আর কি ঘটনাটা ঘটে, আমাদের তখন অনেক ধান হতো, ধানের জমি ছিল এবং অনেক ধান হতো আমাদের বাড়িতে। তো সমস্যাটা কি, যে আমাদের যে উঠান, ওই উঠানে আসলে মানে জায়গা ছিল না আর কি ধান রাখার মতো, বা ধান সিদ্ধে শুকনো এগুলো করার মতো আসলে জায়গা তেমন ছিল না আর কি। তো কাজেই আমাদের ধানগুলোকে আমাদের দাদা বাড়ির সাইডে একটা স্কুল মাঠ ছিল, ওই স্কুল মাঠে আর কি রাখা হতো আর কি, আমাদের যে ধানগুলো আর কি ওইখানে রেখে তারপরে হচ্ছে আপনার ওই ধান করা, মলা, তারপরে সিদ্ধা শুকনো ধান রোদ দেয়া, এই কাজগুলো করা শেষ হলে তারপর ওইখান থেকে আমাদের বাড়িতে নিয়ে আসতো আর কি। তো সেই কারণে আমাদের ওই ধানগুলো কেটে ওই স্কুল মাঠে আর কি উঠাই। তো উঠানোর পরে তখন আর আসলে আবার ধান চুরি হয়ে যেত। রাত্রিবেলায় দেখা গেল যে অনেকে ধান চুরি করে নিয়ে যেত। তো সেই কারণে আমার বাবা করেন কি, ওই ধান যেহেতু স্কুল মাঠে উঠাইছেন, সেহেতু স্কুল মাঠে পাহারা দিতে হবে, ধান রাত্রে ওইখানে থাকতে হবে, তা না হলে ধান চুরি হয়ে যেতে পারে। তো সেই কারণে আমার বাবা স্কুল মাঠের একটা কোণে ছোট্ট একটা মাচা তৈরি করে আর কি, উপরে তাবু টানিয়ে ছোট্ট করে একটি থাকার জায়গা তৈরি করে, যেখানে থেকে আর কি রাত্রে ওইখানে থাকবে, পাহারা দিবে আর কি। তো সেই কারণে ওরকম প্রথম দিন ওরকম পাহারা দেয়। প্রথম দিন কোনো সমস্যা হয় না, কোন রকম কিছু হয় না। দ্বিতীয় দিনও পাহারা দেয়, তৃতীয় দিনও তেমন কোনো সমস্যা হয় না। সমস্যাটা হয় তৃতীয় দিন রাত্রে। এরকম প্রতিদিনের মতো ওইরকম রাত্রেবেলায় খাওয়া দাওয়া করে আমার বাবা ওইখানে যায় আর কি পাহারা দিতে। পাহারা দিতে যাওয়ার পরে সাথে একটি টর্চ লাইট থাকতো এবং একটি দা ছিল, রামদাও আর কি আমাদের। ওই রামদাটা সাথে নিয়ে যেত আর কি, যেহেতু যদি চুরি টুরি বা কেউ আসে, দাউটার সাথে থাকলে আর কি সাহস পাওয়া যাবে আর কি। তো সেই কারণে দাউটা সাথে রাখতো আর কি। ওরকম শুয়ে আছে রাত্রিবেলায় তাঁবুর ভিতরে। হঠাৎ করে মাঝরাতের দিকে তার মনে হচ্ছে যে মানে তার বাসার আশপাশে কেউ যেন হাঁটাহাঁটি করতেছে, এবং ওই হাঁটাহাঁটির শব্দে আর কি তার আসলে ঘুম ভেঙে যায় আর কি। ঘুম তো তেমন ছিল না, যেহেতু পাহারা দিতে হবে, একটু ঘুমাচ্ছিল, আবার সজাগ হচ্ছিল, এরকমটা করতেছিল আর কি। তো ওরকম দেখতেছে যে কারোর হাঁটাহাঁটির শব্দ, মনে হচ্ছে যে কয়েকজন মানুষ হাঁটাহাঁটি করতেছে, এরকম একটা শব্দ হচ্ছে আর কি। তো তখন তিনি মনে ভাবে যে কি ব্যাপার, এখানে কি হাঁটাহাঁটি করে এত রাত্রে, চোর টোর আসলো নাকি আবার। তখন সে বাইরে বের হন, লাইট জ্বালিয়ে টর্চটা নিয়ে এবং রামদাও খাওয়ান হাতে নিয়ে আর কি বাইরে বের হন।
বাইরে বের হয়ে এদিক ওদিক লাইট মেরে দেখেন যে না, কোথাও কিছু দেখা যাচ্ছে না, কোনো মানুষজন নেই। তখন ভাবে যে হয়তো বা আমার মনের ভুল হতে পারে। এটা মনে করে সে আবার তাঁবুর ভিতর ঢুকে আবার শুয়ে পড়ে আর কি। শুয়ে পড়ার কিছুক্ষণ পরে, প্রায় 10-15 মিনিট পরে উনি আবার লক্ষ্য করেন যে কেউ হাঁটাহাঁটি করতেছে এরকম, এবং ফিসফিস করে কথা বলতেছে। এরকমটা মনে হচ্ছে যে কেউ যেন ফিসফিস করে কিছু একটা বলতেছে, কিন্তু কি বলতেছে এই কথাগুলো আসলে বোঝা যাচ্ছে না। তবে তিনি স্পষ্ট শুনতেছিলেন যে কিছু একটা বলতেছে, তারা কথা বলতেছে কয়েকজন, কিন্তু এমন একটা ভাষায় কথা বলতেছে আসলে বুঝেই উঠতে পারতেছে না যে কি জানি একটু বলতেছে। তখন আমার বাবা আবার সে তাঁবুর ভিতর থেকে বের হন। বের হয়ে আবার দেখেন যে কিছু নেই, কোথাও কিছু নেই, কোনো সারা শব্দ নেই, সবকিছু ঠান্ডা পরিবেশ। উনি মনে হয় যে ব্যাপার কি, কারা এখানে কথা বললো শুনলাম, এর মধ্যে নেই, এটা তো কেমন জানি মনে হচ্ছে। তারপর তিনি ভালো করে চারি সাইডে লাইট মারলেন, টর্চ মারলেন, এবং ঘুরে ঘুরে দেখলেন যে দেখি আশেপাশে কোথাও কেউ আছে নাকি, বা যদি কোনো মানুষ আসে, চোর যদি আসে, তাহলে তো বের হলে হয়তো দৌড় দেবে, দৌড়ের একটা আওয়াজ তো নাই পাওয়া যাবে যে ওইখান থেকে দৌড়ে চলে যাচ্ছে বা এরকম কোনো কিছু। কিন্তু মানে কিছুই বোঝাই যাচ্ছে না আর কি। যাই হোক, তারপরে আবার আমার বাবা তাঁবুর ভিতর ঢুকে উনি আবার শুয়ে পড়েন। শুয়ে পড়ার কিছুক্ষণ পর ওনার মনে হচ্ছে যে বাসার বাহিরে প্রচন্ড ঝড় শুরু হয়ে গেছে, প্রচন্ড আকারে ঝড় হচ্ছে, মানে মনে হচ্ছে সবকিছু মেসাকার হয়ে যাবে এরকম একটা ব্যাপার স্যাপার। কিন্তু তার তাঁবুর ভিতরে আবার কোনো রকম কোনো বাতাস নেই। তখন তিনি মনে করেন যে হঠাৎ করে ঝড় নেমে গেল, এখন যাই হোক নামতেই পারে। তিনি মনে করলেন যে সাইডে একটি পলিথিন ছিল, আসলে তিনি মনে করেন যে তাহলে যেহেতু ঝড় শুরু হয়েছে বৃষ্টি হতে পারে, তো তিনি মনে করেন যে এই পলিথিনটা দিয়ে আর কি ধান করে ঢেকে ফেলি, যেহেতু ধানে যদি বৃষ্টি হয় ধান ভিজে যাবে আর কি। তো উনি যখন বাইরে বের হন, বের হয়ে দেখেন যে কোনো বাতাস কিচ্ছু না, একদম শুধু শুধু, মানে কোনো বাইরে যখন বের হন দেখে একদম নিস্তব্ধ, কোনো ঝড় বাতাস কিচ্ছু না। ব্যাপারটা তার কাছে রহস্যজনক মনে হতে লাগে আর কি। তারপরে উনি রীতিমতো আবারও মানে ইসের ভিতরে, তাঁবুর ভিতরে ঢুকে উনি আবার শুয়ে পড়েন। শুয়ে পড়ার একটা পর্যায়ে উনি লক্ষ্য করেন যে এইবার মানে বাতাসটা উনার মানে মাথার কাছ দিয়ে আসতেছে আর কি। মনে হচ্ছে যে উনি শুয়ে সাইডে একটা কাঁথা আছে, কাঁথাটা গায়ে দিয়ে উনি শুয়ে পড়েন, এবং মনে হচ্ছে যে এবার যেরকমটা মনে হচ্ছে যে ফু দিচ্ছে কেউ, এরকমটা মনে হচ্ছে যে কোনো বড় একটা কোনো কিছু তার তাঁবুর ঠিক মাথার কাছে এসে জোরে ফু দিচ্ছে এবং তার কাঁথা উড়ে চলে যাচ্ছে, এরকমটা মনে হচ্ছে। তখন কিন্তু সাইডে যে ঝড়ের বাতাসের কোনো একটি ওরকমটা মনে হচ্ছে না, শুধুমাত্র তার মাথার কাছে এসে কেউ জানি ফু দিচ্ছে আর কি, এরকমটা মনে হচ্ছে যে ফু দিয়ে কাঁথা উড়িয়ে ফেলতেছে। তা উনি তখন আবারও টেনে টুনে উনি কাঁথা গায়ে দেন আর কি, কিন্তু যতই গায়ে দিচ্ছে না কেন জোরে একটা ফু হচ্ছে এবং ওনার কাঁথা উড়ে চলে যাচ্ছে। তখন আর মনের ভিতর একটু ভয় লাগা শুরু হয়, ভয় লাগা কাজ করে, এবং ভয় পাওয়াটাই স্বাভাবিক। কেননা যে স্কুল মাঠে তিনি ছিলেন, স্কুল মাঠের এক সাইডে ছিল বিরাট বড় একটি বাগান, এবং এক সাইডে ছিল একটি কবরস্থান, এবং ওই কবরস্থানে অনেক আত্মহত্যা করা লাশ ওইখানে দাফন করা ছিল, অনেকে বিষ খাওয়া, তারপরে গলায় রশি পেঁচিয়ে মরা, এরকমটা আর কি ছিল ওইখানে। তো এই ব্যাপারটা, এবং তাছাড়া স্কুল মাঠে টুকটাক অনেকে অনেক রকম ভয়ের জিনিস দেখে আর কি। এটা ভেবে ওনার আসলে ভয় লাগা শুরু হয়। তখন যখন ভয় লাগে তখন তিনি করেন কি যে কাঁথাটা তিনি মানে মুড়ি দিয়ে আর কি শুয়ে পড়েন। কিন্তু আসলে ওই কথাটা হচ্ছে যে যতই উনি কাঁথা মুড়ি দিচ্ছেন না কেন,
ওইরকম একটা মানে বাতাস প্রচন্ড জোরে একটা ফু দিচ্ছে এরকমটা মনে হচ্ছে, এবং রীতিমতো তার কাঁথা উড়ে চলে যাচ্ছে। তো এই ঘটনার পরে ওনার আসলে খুব ভয় লাগতে শুরু করে। উনি মনে করেন যে এখানে থাকা যাবে না। উনি খুব ভয় লাগে, তাঁবুর ভিতর থেকে উনি বাইরে চলে আসেন দাও হাতে নিয়ে এবং টর্চ হাতে নিয়ে। বাইরে এসে দেখে যে কিছুই নেই, স্বাভাবিক। তখন তিনি বাসার দিকে রওনা দেন যে এখানে একা থাকা যাবে না। বাসায় চলে আসেন, বাসায় এসে সবাইকে বলেন যে এরকম আমার ওইখানে থাকতে ভয় করতেছে, এই ঘটনা হচ্ছে, আর ধান তো পাহারা দিতেই হবে, তা না হলে তো চুরি হয়ে যেতে পারে। সেটা ভেবে আর কি আমার বাড়িতে আমার ছোট মামা ছিল এবং আমার বড় ভাই, তাদের দুজনকে আর কি সাথে করে নিয়ে যান আর কি। নিয়ে যাওয়ার পরে ওইখানে পাহারা দেন, কিন্তু ওই রাতে আর কোনো সমস্যা হয়নি। রাসেল ভাই তারপরে 10-12 দিন ওরকম স্কুল মাঠে ছিলেন এবং ধান যতদিন না ঘরে উঠছে ততদিন এখানে পাহারা দিয়েছেন। তো কখনো আমার বাবা একা কখনো ওইখানে যাননি, পাহারা একা দেননি, সাথে হয় আমার ভাই ছিল বা আমার মামা বা আমার কাকার, এরকম যাই হোক দু একজনকে সাথে নিয়ে আর কি উনি পাহারা দিতেন। তারপরে আর আসলে কোনো সমস্যা হয়নি। রাসেল ভাই, এই ছিল আমার বাবার সাথে ঘটে যাওয়া একটি ঘটনা। প্রিয় লিসনার্স, আমাদের ভিডিওটি যদি বিন্দু পরিমাণ ভালো লেগে থাকে তাহলে একটি লাইক ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ। ওকে রাসেল ভাই, এই কাহিনীটা আমাকে বলেছে স্বর্ণা। এটা হচ্ছে তার কলেজ লাইফের কাহিনী আর কি, এসএসসি তে যখন পাস করেছে আর কি, ওই সময় আর কি। জি, ফ্রেশ কলেজ গার্ল ছিল সে তখন। যাক, এটা হচ্ছে যে ওই সময়টা তাদের নানা বাড়িতে একটা অনুষ্ঠান হয়, এটা হচ্ছে একজনের মৃত্যুবার্ষিকী, তাদের একটা মানে মামা হয়, বড় মামা আর কি, তার এক মৃত্যুবার্ষিকী ছিল ওখানে। তো ফ্যামিলির সবাই ওখানে যায় গ্রামে। তো যাওয়ার পরে গ্রামের বাড়ি তো মনে করেন যে একটু স্ক্যাটার্ড টাইপের হয়, বিভিন্ন ঘর আছে, তারপর কাচারি ঘর টাইপের একটা এরকম ঘর থাকে দূরে। তো যেটা হয় রাতের বেলা ওরা ওখানে বসে অনেকক্ষণ গল্প করে আর কি, গ্রামের কিছু আত্মীয় স্বজন সবাই মিলে কাহিনী বলে। তো এই কাহিনী বলতে বলতে ওদের এক নানির কাহিনী বলে যে সে বেশ বয়স্ক আর তার লাইফে সে নাকি কখনো বিয়ে হয়নি আর কি, এরকম। আচ্ছা আচ্ছা, মানে উনি ওভাবেই আর কি বয়স হয়ে গেছে আর কি, বুড়ি হয়ে গেছে, একসময় বিয়ে হয়নি। কারণটা হচ্ছে ওনার ইয়াং কাল থেকে উনি পজেস ছিল আর কি। আচ্ছা, এবং ওনার পজেশনটা খুব অন্য লেভেলের। যখন ওনার পজেশন হয় উনি নাকি অনেক উদ্ভট কার্যক্রম করেন। দেখা যাচ্ছে যে উনি ওনাকে বিভিন্ন সময় দেখা যায়, হ্যাঁ, ঘরের মধ্যে উনি আছে, হঠাৎ করে দেখা যাচ্ছে যে আরেকজনের বাসায় বসে আছে, হ্যাঁ, মানে কাছাকাছি জায়গায়, মানে প্রেজেন্স ইন ডিফারেন্ট লোকেশনস এট দ্য সেম টাইম, মানুষ বুঝতে পারে না। আবার দেখা যাচ্ছে যে কারো বাসায় বসেছিল, পরে যে দেখে উনি ঘুমায় আছেন। তো হ্যাঁ, মানে একজন মানুষকে বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় দেখা যাচ্ছে, হ্যাঁ, তো একই সময় বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে। তো এরকম ব্যাপার স্যাপার। আবার উনি দেখা যাচ্ছে কেউ সুপারি চাচ্ছে, উনি হাত খুলে সুপারি দিয়ে দিচ্ছে, এরকম। আর মাঝে মাঝে উনাকে মানে যখন পজেস করে ধরে, তখন নাকি উনি ওরকম মুখ টুক দিয়ে ফেনা উঠে যায় এবং মানে গড়গড় করতে থাকে, তখন ওনার আশেপাশে কেউ থাকে না। এবং এরকম অনেক মানে কাহিনী আছে যে দেখা যাচ্ছে উনার পজেশনের সময় কেউ গেছে এরকম মানে ওনাকে ধরতে বা কিছু, উনি দেখা গেছে উঠে একটা চড় দিছে এবং ওই চড়ের জন্য সেই মানুষের ঘাড়ের এখানে ফ্র্যাকচার হয়ে গেছে, এরকম, মানে এত জোরে মারছে, থিংস লাইক দ্যাট। তো ওই নানির বিভিন্ন কাহিনী আর কি, এবং তার ছোট কাল থেকে পজেশনের পর থেকে কিভাবে হয়েছে এগুলো কাহিনী বলতো। যে ওনার মধ্যে এমন ভাব চলে আসছিল যে উনি দেখা গেছে যে মানে ওনার দৃষ্টিটাও খুব হয়ে গেছিল আর কি, কিন টাইপের একটা দৃষ্টি ছিল। তো ওনাকে অনেকে এড়ায় চলতো আর কি ওখান থেকে। মানে অনেক সময় যে একটা আছে না, কথাটা বলে যে ডাইনি ডাইনি ভাব চলে আসে, কাইন্ড অফ লাইক থিংস, এরকম ধরনের একটা ব্যাপার। তো এর জন্য অনেকে ওটাকে মনে করেন যে মানে ওনাকে এড়ায় চলতো। এই কাহিনীটা বলতে বলতে তো ওর মধ্যে না ব্যাপারটাতে খুব প্রভাব পড়ে রাসেল ভাই। আচ্ছা, প্রভাব পড়ে বলতে মানে সে এগুলো শুনতে শুনতে মানে ওর মানে কিছুটা ভিজুয়ালাইজ করা শুরু করে ওই নানির ব্যাপার স্যাপার। যদিও নানি ওই আড্ডার মধ্যে ছিল না যে নানির কথা বলতেছে তারা,
মানে এক নানির বোন নানি আর কি হয় সম্পর্কে এরকম। তো তো ওর মধ্যে প্রভাব পড়ে এবং ও অনেকটা চিন্তা করতে থাকে, বলে এই বাড়ি মানে এই উঠানের মধ্যে দিয়ে চলাফেরা করছে এই করছে, তো উনি এখানে ছিল না, উনি ছিল আরেক বাড়িতে, উনি আজকে এই অনুষ্ঠান উপলক্ষে এখানে আছে, এই বাড়িতেই আছে। তো শুনে ওর মধ্যে বেশ প্রভাব পড়ে। এখন এই প্রভাবটা হচ্ছে কি রাসেল ভাই, এটা আই উড সে মানুষকে কিন্তু কয়েক সময় মানে জিন পজেস করার জন্য কয়েকটা সময় দরকার তাদের। একটা হচ্ছে মানুষ যখন খুব ভয় পেয়ে যায় তখন তাকে পজেস করে, মানুষ যখন রেগে থাকে তখন পজেস করে, হ্যাঁ, এবং মানুষের কোনো কিছুর প্রতি যদি খুব মানুষ অবসেসড হয়ে যায় তখনও মানুষকে পজেস করে জিন। সো যতদূর সম্ভব ওর ভয়ের সময়টাই কিছু একটা মানে কিছু একটা ঘটছিল ওর মধ্যে, ও একটু আনমনা হয়ে যায়। যাই হোক, ওকে রাতের বেলা ওদেরকে থাকতে দেওয়া হয় যে ঘরটাতে, সেটা হচ্ছে ওদের মূল যে বাড়ির মধ্যে সব কার্যক্রম পরিচালিত হয় সেটা না, একটু দূরে আরেকটা গেস্ট রুমের গেস্ট হাউস টাইপের আর কি, এরকম দুইটা রুম, বাথরুম টাথরুম করা, বারান্দা টারান্দা আছে, বাট ওই মানে ছাদটা হচ্ছে টিনের ওই বাসা, এরকম একটা জায়গায় তো থাকতে দেওয়া হয়। এবং শীতকাল, তো ও যে ওখানে আছে, স্বর্ণা যে আছে, তার সাথে স্বর্ণার এক আত্মীয় আর কি, সেটাও আর কি আপনার ওই খালা টাইপের আর কি, ওনাকে দেওয়া হয়, দিয়ে বলে যে তোমরা এখানে থাকো রাতে। আচ্ছা, তো ওই রুমের মধ্যে ও থাকতেছে। তো ও যখন থাকতেছে বলছে শীতকাল, বেশ ঠান্ডা পড়ছে চারিদিকে, মানে মানে এমন শীতটা ছিল দাঁতে দাঁত বাড়ি খাওয়ার মতো শীত, প্রচন্ড। খাওয়ার পর কাঁপতে কাঁপতে তারা যে লেপের নিচে ঢুকছে। এখন ঢোকার পর এক সময় ওই খালা হ্যাঁ বলতেছে মানে তুমি ঘুমায় যাও, এসে সাবধানে কিছু হলে আমাকে ডেকো, হ্যাঁ। আর বাথরুমটা হচ্ছে এই রুম থেকে বের হয়ে তুমি বারান্দা দিয়ে হেঁটে যেতে হবে, শেষ মাথা হচ্ছে বাথরুম, হ্যাঁ, ওখানে বাথরুম রান্না করে বাথরুম এন্ড গোসলখানা আর কি, যেটা। তো বলছে তুমি ডাক দিবা, এরকম একা একা যেও না, এখান থেকে উঠো না। তো বলছে কেন একা একা গেলে কি হয়? বলে গ্রামের বাড়ি, এটা ঠিক না, যদিও তোমার বারান্দা লক করা, তুমি আমি দুজনই এটার ভিতরে, এখানে আর কেউ নাই, তবুও তুমি উঠো না আর কি, ইটস নট, এটা ঠিক না, তুমি উঠো না, তুমি আমাকে ডেকো, এরকম বলে। তো বলছে যে আচ্ছা ঠিক আছে, বলে করছে। তো এক সময় ও শুয়ে শুয়ে চিন্তা করতে থাকে যে কি ব্যাপারটা, এবং ওর ওই গ্রামের বাড়ির বিভিন্ন জিনিস থেকে একটু মিস্টেরিয়াস লাগতে থাকে ওর কাছে। কারণ ও বলছে যে ওখানে রাতের বেলা কারেন্ট চলে যেত, মানে ইভেন দো দেখা যাচ্ছে বিদ্যুতের ব্যবহার তেমন নাই, কিন্তু কারেন্ট থাকতো না তখন। বলছে রাতের বেলা অন্ধকার হয়ে আছে, মাথার কাছে হারিকেন দেওয়া আছে, মোমবাতি দেওয়া আছে। তো শুয়ে শুয়ে ভাবতেছে, এই ভাবনার মধ্যেই তার কাছে ওই নানির জিনিসগুলো মনে আসছে। এবং আমার কাছে যেটা মনে হয় ওই যে এসব ব্যাপার স্যাপার আর কি, তার ভেতরে কোনো পজিশনের ব্যাপার তখন আসে আর কি, ওই টাইমটা কাজ করে। তো ওইটাতে না ও অনেকটা চিন্তা করতে করতে ওর ভয় লাগা শুরু করে, এবং যখন নাকি ও প্রায় চিন্তা করতে করতে অনেকটা মানে ঝিমুনি টাইপের এসে পড়ছে, তো তখন ও শুনতে পায় যে উপরে যে ছাদটা, ছাদের মধ্যে কেউ নখ দিয়ে আঁচড় কাটতেছে, লাইক কোনো ধারালো কিছু দিয়ে, বা একটা বেড়াল বা কিছু যদি মানে আঁচড় কাটতে থাকে, মানে কড়কড় কড়কড় একটা সাউন্ড হয় ছাদের মধ্যে। তো একবার চিন্তা করে যে ছাদের উপরে কিভাবে হইতেছে, তখন একবার ভাবে যে উপরে অনেক গাছ আছে, গাছের পাতা টাতা কিছু পড়ে হয়তো সরসর করে যাচ্ছে। আচ্ছা, এই চিন্তা করে সে একটু নিজেকে আশ্বস্ত করে, কেন সে তো অ্যাকচুয়ালি শহরের মেয়ে, অনেক লজিক্যাল জিনিসও চিন্তা করে, বাট ভয় ঠিকই সে পায়। তো ও দেখে যে এরপরে শব্দটা আরো লাউড হচ্ছে, হ্যাঁ, মানে কড়কড় শব্দটা, এবং মানে মনে হচ্ছে না গাছের, মানে হঠাৎ করে কিছুটা পাড়া টাড়া দিলে যেমন ট্যাপ ট্যাপ করে মানে মানে টিনটা ডেবে যায়, কাইন্ড অফ লাইক দ্যাট, এবং তখন ওইভাবে কড়কড় সাউন্ড হচ্ছে। তো ও তখন ওই খালাকে ডাকতে থাকে, দেখে যে খালাকে সে ডাকতেছে থেকে, কিন্তু খালার কোনো হুঁশই নাই, অ্যাজ ইফ লাইক সে মানে বেহুশ। সে ডাকতেছে, তাকে উঠেই না। তখন সে কি করে, চুপচাপ লেপ মুড়ি দিয়ে শুয়ে থাকে। এই সময় সে ওই দরজার মধ্যে শুনে যে টক 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 করে নক করতেছে কেউ, তাদের যে রুমের দরজাটা সেটার মধ্যে নক করতেছে। এবং ওই সময়কার দরজা হচ্ছে আপনার, ও যেটা বলছে যে এই হুড়কো দেওয়া দরজা, ইটস নট লাইক খুব অ্যাডভান্স যে দৌড়, সেটা না। আচ্ছা, মানে কাঠের দরজা, মানে বেশ র কাঠকেই কেটে টেটে বানানো এবং হুড়কো লাগানো আর কি। তো ঠেলা মারলে আর কি কিছুটা একটু ভিতরের দিকে এরকম চলে আসে। তো ওই দরজা কে নক করতেছে, এরপরে সে দেখে যে একটুখানি করে দরজাটা ঠেলা মারতেছে আর কি, লাইক দরজা একটু সামনে আসে, অ্যাডভান্স হয়, পিছিয়ে যায়, এবং হুড়কোতে খড়খড় 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 শব্দ হচ্ছে। তো ও মানে বেশ ভয়ে শয়ে আরো গুটি মেরে লেপের তলে চলে যায়, এবং এক পর্যায়ে সে ভয়ের চোটে লেপ মাথার উপর দিয়ে দেয়। আচ্ছা, দিয়ে তখন শব্দ হচ্ছে দরজায়। তো ও
আবার হাত দিয়ে খালাকে ডাকে, খালা উঠে না। তো ও পরে কি কিউরিয়াসিটির কাছেও হয় যে কি হচ্ছে, ভয়ে একদম জমে গেছে। তো আস্তে করে জানলা দিয়ে ওই ওই যে লেপের ফাঁক দিয়ে সে একটু তাকায়। তো রুমের মধ্যে অন্ধকার, এর মধ্যে সে হঠাৎ করে বুঝে দরজাটা ঠাস করে খুলে গেছে এবং হুড়কো যেটা ওটা উঠে গেছে, উঠে দরজাটা খুলে গেছে। আচ্ছা। এটা ইজ পসিবল যে দরজাকে যদি বারবার ধাক্কা মারা হয় অনেক সময় হুড়কো খুলে যেতে পারে। হ্যাঁ, এরকম। তো দরজাটা খুলে গেছে এবং ও ফিল করে যে শীতটা আরো অনেক বেশি বেড়ে গেছে রুমের ভিতরে, টেম্পারেচার ফল করছে। তো এটাও স্বাভাবিক যে বাতাস, দরজা খুলছে, রুমের একটা টেম্পারেচার ছিল, বারান্দা দিয়ে ঠান্ডা বাতাস ঢুকতেছে এবং ওখান দিয়েও দেখতে পাচ্ছে আবছা আলো আদায় দরজাটা খোলার পরে যে দূরে যে ওদের যে বারান্দার যে এতটুকু দেওয়াল করা ছোট একটা, তারপরে গ্রিল দেওয়া, গ্রিলের ওই পাশের জায়গাটা মানে ধোঁয়াশে টাইপের কুয়াশা ভাসতেছে এবং মনে হচ্ছে ওইখানে মানুষ দাঁড়ানো একটা, এবং মানুষের মানে একটা মানুষের শেপ, পুরো একজন মানুষ, এবং ইটস লাইক মহিলা মানুষ টাইপের, শাড়ি টাড়ি পরা থাকলে যেরকম। এবং ও খেয়াল করলো যে মাঝখানে কিন্তু ফাঁকা, দরজা খুলছে, কেউ নাই। গ্রিলের ওই পাশে যে সে দেখছে যে ওই আবছা অন্ধকারের মধ্যে একটা শেপ দাঁড়ানো, এবং অবাক হয়ে খেয়াল করলো যে কিছুক্ষণের মধ্যে আস্তে করে মানুষটা গ্রিল ভেদ করে চলে আসলো, এই পাশে ভেতরে চলে আসলো। আচ্ছা। এবং তার গেট ভেদ করে, এবং যে আসতেছে তার কাছে মনে হচ্ছে না হেঁটে আসতেছে, ইটস লাইক বাতাসে ভেসে আসছে। এবং যখন নাকি ওর বিছানার কাছাকাছি আসছে তখন সে খেয়াল করলো যে যে মানুষটা আসছে তার চোখ দুটো দপ করে জ্বলে উঠলো। ইটস লাইক মানে আপনার বেলালের চোখ যেরকম জ্বলে সেরকম জ্বলে উঠলো, এবং আলোটা এরকম ছিল অঙ্গারের মতো যে আপনার ওই মুখের যে গালের অংশটা, আমাদের চিক, এগুলো দেখা যাচ্ছে, মানে বোঝা যাচ্ছে, মুখটা বোঝা যাচ্ছে। মুখটা দেখে সে বুঝতে পারতেছে একটা মহিলা, এবং খুব পরিচিত ফেস লাগতেছে ওর কাছে দেখছে, বাট শি ইজ টু ভিশিয়াস, মানে খুব ভয়ঙ্কর। চোখ জ্বলতেছে, চোখের আলো দেখা যাচ্ছে, এবং ঠোঁটের কাজটা হচ্ছে আপনার কালো পোড়া পোড়া। আচ্ছা। ঠোঁটটা যেটা সেটা নর্মাল না, কালো পোড়া পোড়া টাইপের এরকম ঠোঁট। এবং সাথে সাথেই তার পাশে যে খালাটা শোয়া ছিল সে হঠাৎ করে এরকম শব্দ করে মোড়ানো শুরু করছে, মানে লাইক পেঁচানো, মানে মোড়ায় টোড়ায় শোয়া শুরু করছে, সাউন্ড করে, গড়গড় করে। এবং এইটা দেখার সাথে সাথে তখন ওর সেন্স একদমই নাই, তো ও প্রবাবলি আপনার ছিল কিছুক্ষণের জন্য, ওর যখন হুঁশ আসে তখন দেখে তার খালা প্রচন্ড তাকে ধাক্কাচ্ছে। আচ্ছা। উঠানোর চেষ্টা করতেছে, এবং আরো 2-4 জন মানুষ আছে রুমের ভিতরে, এবং রুমে তখন আলো জ্বলতেছে। তো বলে কি হয়েছে, তো খালা বলতেছে যে ওর খালার হঠাৎ করে ঘুম ভাঙে, ভেঙে দেখে যে ও এরকম, ও নাকি অ্যাবনর্মাল অ্যাক্ট করতেছে ওইখানে। এবং খুবই মানুষজন আসে বাসার মধ্যে, এবং ওর মাকে খবর দেওয়া হয়, মানে ঢাকাতে খবর জানানো হয় যে ফোন করে যে আপনার মেয়ে এরকম হয়েছে, ওখান থেকে ওই যে পরদিন সকালে অবশ্যই পোস্ট অফিস থেকে যে এরকম হয়েছে। ওর মাও চলে আসে এখানে, এবং ওর আকাশ পাতাল জ্বর আসে, এবং ওর মা বলে যে এখানে রাখবো না। ওর মা খুব রাগ করে, এবং ওর মাকে দেখে, ও তো অসুস্থ, জ্বরে শুয়ে আছে, ওর মাকে দেখে নাকি ওই নানি আসছে, এসে নাকি নানি হাসে, কারোর সাথে কথা বলে না, মিচকি হাসে। তো ওর মা আবার ইচ্ছা মতো গালাগালি যা আছে ওই নানিকে করে দিছে আর কি, যে মানে অসভ্য ভাষায় গালাগালি করছে। এবং গালিটা যে দিছে সেই মহিলা নাকি তখন বলছে তোর ফল ভালো হবে না, ঠিক আছে, আচ্ছা, ফল ভালো হবে না, মানে এটা শিক্ষা পাবি তুই। এবং ওর মা যখন ওকে নিয়ে আসে ঢাকায় নিয়ে এসে পড়ে, তারপর থেকে ও রাতের বেলা প্রচন্ড ভয় পেত রাসেল ভাই। ওর কাছে মনে হইতো যে ও রুমের ভিতরে কেউ একজন এরকম করে হাঁটতেছে রুমের কাছে, এবং রুমে ঢুকে আসতেছে। এবং এসে যখন নাকি অনেক সময় দেখতো যে ওর উপরে লীন হয়ে যাচ্ছে, এবং ও তখনই মানে সেন্স থাকতো না, এবং ওর বাবা মা প্রায় ওর এই উদ্ভট অ্যাক্টিভিটিসে খুবই বাবা মা ছিল, এবং বাবা মা আসলে ওয়ারিড ছিল। আমি কিন্তু তার আসল নামটা ব্যবহার করিনি এখানে। তো যাই হোক, ওর বাবা মা ওয়ারিড ছিল, এবং ওর বাবা মা এই বিভিন্ন হুজুর ডাকতেও সাহস পেত না, যেহেতু মেয়ের বদনামটা যাতে না ছড়ায়। এবং পড়াশোনা অনেকদিন মিস যায়, তো বিভিন্ন জিনিস সে দেখতো যে এরকম। এবং সে এমনও দেখছে যে মানে লাইক আপনার অনেকটা লাইক মাকড়সা টাইপের কিছু একটা মানুষ, কিন্তু মাকড়সার মতো শেপ। ও যেগুলো দেখতো ওই সময়কার যে ঘটনাগুলো বলছে, মানুষ কিন্তু মাকড়সার মতো যে শেপ দেয়ালের মধ্যে ক্রল করতেছে, তার মানে দেয়ালের এক পাশ থেকে ক্রল করে উপরে চলে যাচ্ছে, আবার করে যাচ্ছে। তো এক পর্যায়ে তার বাবা মা এরকম মানে জিনিসগুলো করতে না পেরে
একটা মানে বাংলাদেশের একটা খুব মানে ইসে যায় আর কি, একটা মানে পবিত্র জায়গায় যায়, একটা ইসে মাজার শরীফে যায়। ওখানে যে মানে উনি রেপুটেশনটা দেখে যায় কোথায়, ওখানকার যিনি খাদেম তার সাথে কথা বলেন, তো উনি তখন তাকে কিছু দোয়া দিয়ে দেন, হ্যাঁ মানে ইসের জন্য দোয়া দেন এবং তাবিজ দেন এবং পানি দেন, বলে যে এই পানিটা আপনি মানে দম দিয়ে পানির মধ্যে ফুটিয়ে বলে যে পানিটা খাওয়ান, এবং মেয়েকে কখনো আনঅ্যাটেন্ডেন্ট রাখবেন না আপনারা, হ্যাঁ আনঅ্যাটেন্ডেন্ট রাখবেন না, এবং জিনিসটা যত গোপন রাখবেন তত ভালো হবে। তো ওইভাবে করে ওর ট্রিটমেন্ট চলতে থাকে, এবং ট্রিটমেন্ট যখন চলতে থাকে ও বলছে যে আমি বুঝতে পারতাম যে জিনিসটা দূর থেকে এসে আমার সাথে করে যেত, কিছু করে যেত, মানে এই ধরনের ভয় দেখাতো, তাকে পজেস করার চেষ্টা করতো, এই ধরনের জিনিসগুলো করতো। এবং এই জিনিসটা তার নানি কোনোভাবে এটা করছিল, এবং পরবর্তীতে নানি জিনিসটা হচ্ছে কি ওই নানি যার দিকেই মানে এরকম তার চোখ পড়তো তারই নাকি এরকম জিনিসগুলো হতো আর কি। আচ্ছা। এবং পরবর্তীতে ওর নানিটা যখন মারা যায় তখন ও ব্যাপকভাবে ওকে চেষ্টা করছে এই ধরনের আরো করতে। এখন নাকি আলহামদুলিল্লাহ অনেক হয়ে গেছে, মানে তার বিয়ে হয়েছে, বিয়ে হওয়ার পর নাকি জিনিসটা অনেকটাই কেটে গেছে, আর হয় না। ওকে। আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আমি আহমেদ বাবু, আশা করি সবাই ভালো আছেন। আজ এই ঘটনাটি আমাদের কাছে শেয়ার করেছেন ফখরুল টঙ্গী থেকে। ফখরুল তার ছোট মামার জীবনের একটি ঘটনা আমাদের কাছে শেয়ার করেছেন, এবং তিনি আমাকে রিকোয়েস্ট করেছেন আমি যেন ঘটনাটা আমার মতো করে আপনাদের কাছে প্রেজেন্ট করি। তা আমি চলে যাব ফখরুলের ঘটনায়। ফখরুলের ছোট মামা তিনি পেশায় ছিলেন একজন ফল ব্যবসায়ী। তাদের যে গ্রামের বাজার, সেখানে একটা ফলের দোকান ছিল। তো সেখানে যেটা হতো যে যেই ফলটা বেশি চলে সেটাই রাখতে হতো। তো তিনি মোটামুটি ব্যস্ত থাকতেন, এগুলো নিয়ে মোটামুটি বেশ দৌড়ের উপর থাকতেন সারাদিন, তার ব্যবসা যাতে চালু থাকে। আর তিনি বেশ ইয়াং, ফল মোটামুটি ভালোই বিক্রি হতো। তো তারপরে তিনি তার কাজকর্ম শেষ করে বাজার যখন গুটিয়ে ফেলতে হইতো, রাত ধরেন 8টা-9টা বাজে, 2000 সালে পরের ঘটনা, তো তখন দেখা যেত মানে বাজার স্লো হয়ে গেছে। তিনি তাড়াতাড়ি গুটায় নিয়ে তিনি তার বন্ধুদের কাছে যেতেন, এবং সেখানে গিয়ে তারা ক্যারাম বোর্ড খেলতেন গ্রামের বাজারে। ক্যারাম খেলে বেশ রাত করে বাড়ি ফিরতেন ফখরুলের মামা। তো একটা সময় তখন বর্ষাকাল, বৃষ্টি হতো, মানে বৃষ্টির সিজন, কিন্তু কোনো একটা কারণে তাদের যে গ্রামের সামনে যে রাস্তাটা, যে রাস্তা দিয়ে ফখরুলের মা বাসায় ফিরত, ওই রাস্তাটা কাটাকাটি শুরু করছে, মানে ওইখানে রাস্তা হচ্ছে নতুন। তো বর্ষাকাল, তিনি তার ওই দিন তার ফলের দোকানে কাজ শেষ করে তিনি মোটামুটি সব গোছা টোছা বেরোছেন। তখন বৃষ্টি পড়তেছে, বেশ টপ 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 ভালো বৃষ্টি পড়তেছে। তো তিনি দোকান থেকে বের হয়ে ছাতা মাথায় রওনা দিলেন তাদের ওই যে ক্যারাম ঘরের দিকে, যেখানে তারা ক্যারাম বোর্ড খেলেন। তো হেঁটে পৌঁছালেন কর্নারে, বাজারের একটা কর্নারে একটা ছোট্ট ঘর, সেখানে ক্যারাম বোর্ড নিয়ে বসছেন, এবং তার বন্ধুরা খেলতেছে। তিনিও যে ঢুকে বেশ জম্পে আড্ডা, মুড়ি চানাচুর মাখাইছে সরিষার তেল দিয়ে, এর মধ্যে খেলা হচ্ছে। বৃষ্টি কিন্তু তখনও পড়তেছে। তো তিনি শুরু করে দিলেন এদের সাথে খেলা। তো যখন খেলতেছেন তিনি কিন্তু মশগুল হয়ে গেছেন, এর মাঝে বৃষ্টি ঝুম নামছে, বেশ ঝুম, মানে একেবারে ছাদ মনে হইতেছে ভেঙে ফেলবে ঘরের, এরকম একটা অবস্থা। কোনাকানি দিয়ে পানি পড়া শুরু করছে, এরকম বৃষ্টি। তো তখন হঠাৎ খেয়াল হইলো, কিরে ভাই বাড়ি তো যাবো, বাড়ির রাস্তা তো কেটে রাখছে সামনে দিয়ে। এটা চিন্তা হওয়ার পর তার মানে হঠাৎ হলে কিরে বাসায় বাড়ি যাবো, তো বন্ধুদের বলতেছে রাস্তা তো কেটে রাখছে। আরে বেটা, রাস্তা যদি বন্ধ থাকে এনে ঘুমাবি, এনে থেকে যা। না না না, মাথা খারাপ নাকি, আমার বাড়ি যেতে হবে। এটা কারণ তার কাছে তখন টাকা আছে, এবং ওই সময় আসলে বন্ধু বান্ধব যাই থাকুক, তিনি চান না যে ওই টাকার খবর কেউ জানুক, বা তার কাছে টাকা আছে এটাও কেউ জানুক, সেটা তিনি চান না। তো তিনি বলেন যে না না, বাড়ি যেতেই হবে যেমনি হোক, আমি খেলার থেকে এখন আসি। তাড়াতাড়ি তিনি তার খেলার থেকে উঠে গেলেন, উঠে তিনি রওনা দিলেন। তখন বৃষ্টি একটু ছাড়ছে, মানে ঝিরঝির ঝিরঝির পড়তেছে আর কি। তো ছাতা মাথায় দিয়ে যাচ্ছেন তিনি। তো যাইতে গিয়ে দেখলেন যে তাদের বাসার কাছে যাওয়ার জন্য যে রাস্তাটা, ওইটা যে কাটছিল, ওইখানে পানি একদম হয়ে খাল হয়ে গেছে, একটা পুরোপুরি খালের মতো। ওদিক দিয়ে হাঁটার কোনো উপায় নেই। এখন তিনি চিন্তা করছে আমি কেমনে যাই, ইদার আমার নামতে হবে, নাইমে এখান থেকে হাঁটতে হবে, এবং হাঁটলে প্রায় মানে তার মানে বুক সমান পানি তো হবেই, বুক সমান বা তার বেশি হয়ে গেছে পানি ওখানে, এবং তার নিচে কাদা কাটাকাটি, কোথায় কি রাখছে তাও তো জানে না। তিনি দেখে গেছেন ওখানে দিনের বেলা কাটতেছে, ওখানে ইটাই দিয়ে মানে করতে, মানে ওখানে পাইপ টাইপ বসায় টসা রাস্তা বানাবে আর কি একটা। তো তিনি মানে একেবারে দিশেহারা হয়ে গেলেন ওইরকম। এদিকে রাতের বেলা তো বৃষ্টি হচ্ছে, এর মধ্যে ঘুরঘুরটি অন্ধকার, মাঝে মাঝে বিজলি চমকায় দূরে, সেটার আলোতে একটু দেখা যায় পানির মধ্যে বৃষ্টি পড়তেছে। তো তিনি একবার দিশেহারা, চিন্তা করছেন কেমনে যাবেন তিনি বাসায়। তো তার মাথায় তখন একটা আসলো যে হ্যাঁ, এদিক থেকে যাওয়া যায় একটা রাস্তা আছে ঘুরে,
মানে তাকে যেতে হবে আবার বাজারের দিক দিয়ে, পিছন দিয়ে হেঁটে গিয়ে খোলা একটা আছে, মানে ফসলের মাঠ আর ক্ষেত আছে, ওইটার পাশ দিয়ে হেঁটে যাবে। তো ওই জায়গাটা একটু উঁচা, ওখানে পানি সাধারণত জমে না, খেতে জমে, অন্য কোথাও জমে না। আর একটা খাল আছে, তো এখন ওই খালটা পার হতে হবে, ওখানে একটা সাঁকো দিয়ে রাখা খালটা, এবং বেশ ভালো, কিন্তু এখন বৃষ্টি যেহেতু হয়েছে ভালো স্রোত আছে খালে, কিন্তু ওই খালের বদনামও আছে। তো ওই যে সেই খালের মধ্যে নাকি মানে মানুষজন ভয় পায়, খারাপ জিনিস থাকে, এটা তিনি শুনছেন এবং খালের বদনাম আছে, ভয় পান তিনি। তো তিনি এটা শুনছেন যে ওইখান দিয়ে ওই সাঁকো দিয়ে পার হওয়াটাই হলো একমাত্র উপায়, এখানে নামলে তার এই বুক সমান পানিতে যেতে হবে। আর ওই খালের ভূতের ভয়টা এটাও তার মাথার মধ্যে রাখছেন তিনি, চিন্তা করে তার হাঁটা দিলেন লাস্টে ওদিক দিয়েই যাবেন তিনি। তো হাঁটতে হাঁটতে পুরা এই বাজারের এই রাস্তা ক্রস করলেন, নেমে গেলেন যে এমনি রাস্তায়, এই পাশে দুই পাশে ধুধু ক্ষেত, মাঝখানে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, এবং তার কাছে একটু অন্যরকম লাগতেছে, বেশ বাতাস আসতেছে, বাতাসের সাথে বৃষ্টির হ্যাচলা মানে শরীরে লাগতেছে। তিনি পাঞ্জাবি পরছিলেন, পাঞ্জাবি ভিজে গেছে হাতের কাছে, পুরো এরকম একটা অবস্থা। চিন্তা করতেছেন যে কোমরের মধ্যে টাকা রাখছেন তিনি, এরকম একটা বেল্ট ছিল, বেল্ট দিয়ে আটকা রাখছেন। চিন্তা করতেছেন এই টাকা যদি আবার ভিজে যায় কি করার আছে। তো এগুলো চিন্তা করতে করতে এক সময় তিনি এসে পৌঁছালেন যে এই খালের পাড় ধরে হাঁটার রাস্তায়। তো ওখান থেকে হাঁটতে 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 চিন্তা করছেন সাঁকো কি আছে, অনেকদিন তো তিনি আসেন না এখানে, ও সাঁকো না থাকলে তো আরেক বিপদে পড়বেন। এই চিন্তা করতে করতে হেঁটে চলতেছেন সামনে। আর এই যে আকাশে মাঝে মাঝে বিজলি চমকাচ্ছে, সেটা একটু আলো হইতেছে, তার সাথে কিন্তু আলাদা কোনো লাইটও নাই, কিচ্ছু নাই, মানে এরকম অবস্থা। তো হাঁটতে হাঁটতে এক জায়গায় যে তিনি দেখলেন যে হ্যাঁ সাঁকো আছে, তো সাঁকো দেখা যাচ্ছে দূর থেকে, এরকম বাঁশ এরকম করে করে ক্রস করে করে সাঁকো তৈরি করা। কারণ সাঁকোটা বোঝা যাচ্ছে যে সাঁকোটা ব্যবহার কম হয়, এটাও বোঝা যাচ্ছে। বাঁশটা অনেক পুরানো। এর মাঝে আকাশে বিজলি চমকালো দুই একবার, একেবারে ভিজিবল হয়ে গেল চারিপাশ। যখন বিজলি চমকালো চারিপাশ পুরো মনে হচ্ছে আলোকিত হয়ে গেছে, দেখতে পারলো তিনি। সাঁকোটাও দেখলেন, সাঁকোর বাঁশটাও কিন্তু ফর মিলি সেকেন্ড তিনি দেখছেন যে বোঝা যাচ্ছে এটা খুব একটা ইউজড হয় না, এটা নিয়েও তিনি একটু ভয় আছেন। আর এই সাঁকো সম্পর্কে অনেক রকম কথা তিনি শুনছেন যে উল্টাপাল্টা জিনিস সাঁকোর আশেপাশে আছে। কারণ সাঁকো যেখান থেকে উঠতে হয় সেখানেও কিন্তু ঝোপঝাড়, বেশ ঝোপঝাড়, সাঁকোতে ওঠার মানে জায়গাটার পাইতেও ঝোপঝাড়, আর ওই পারে ঝোপঝাড়, গাছ গাছালি, অন্ধকার। ওখানে কিন্তু বিজলি চমকাইছে, তখনও দেখছেন বড় নারকেল গাছ এবং পুরো জায়গাটা অন্ধকার তিনি দেখছেন। এর মধ্যে দিয়ে কিন্তু তাকে হেঁটে যেতে হবে, পার হওয়ার পর হেঁটে ঘুরে তার বাসার পিছন দিয়ে যে উঠবেন তিনি। তো যাই হোক, আমি তার কিছু করার নেই, তো চলে আসছেন। মানে দুইটাই রাস্তা, একটা হলো ওই যে বুক পর্যন্ত পানিতে নেমে যাওয়া, আর একটা হলো এই সাঁকো পার হওয়া। যাই হোক, হাঁটতে হাঁটতে চলে আসলেন সাঁকোর কাছে তিনি। কেউ নাই, শুনশান, আর বৃষ্টি হয়েছে, এতক্ষণ রাত হয়েছে, পুরা নীরবতা নেমে আসছে চারিদিকে। তো ফখরুলের মামা আস্তে আস্তে করে যে সাঁকোর ওই দুইটা কাঠ ধরে, মানে দুইটা বাঁশ ধরে আস্তে করে পাড়া দিলেন মাঝখানে, মচমচ করে উঠলো, মানে বুঝতেছে যে মানে বেশ মচমচ করতেছে। তারপর তিনি আস্তে আস্তে হাঁটা শুরু করলেন সামনে। তো দেখতেছে যে খালের পানি এতটা বাড়ছে যে সাঁকোর যে নিচের বাঁশের প্রায় হাত দেড়েক নিচ দিয়ে সোটটা যাচ্ছে, বেশি দূর না, মানে এক হাত দেড় হাত এতটুকু নিচ দিয়ে সোটটা যাচ্ছে, শোঁ করে সোট যাচ্ছে খাল দিয়ে। তো তিনি একটু ভয় পাইছেন। আর খালের বাঁশটা আরো সামনে যে আরেকটু নিচে নেমে গেছে, ওইখানে যে আবার দেখেন হয়তো এক হাতও না, আর এক হাত বা এক হাতের থেকে একটু কম জায়গা উপরে আছে পানির, কারণ ওই যে মাঝখানে ওজন পড়লে এদিকেই হয়ে যায়। তো তিনি মানে আল্লাহর নাম নিয়ে নিয়ে আস্তে আস্তে হেঁটে যাচ্ছেন মনে মনে। তো যেতে যেতে তিনি মাঝখানটায় যখন আসছেন, হঠাৎ করে তিনি দেখলেন যে ওই পারে, মানে সাঁকোর ঠিক ওই পারে মনে হলো আরেকজন মানুষ হেঁটে এই পাশে আসতেছে। তিনি খেয়াল করলেন, নারী ওই মানুষটাকে আমারে দেখতেছেন, আমি তো মাঝামাঝি চলে আসছি, ওই মানুষটা আমারে দেখার কথা, আমি ওরে দেখতেছি, ও আমারে দেখে না, দুইজনে একসাথে কেমনে পার হবো। তিনি বলে উঠতে যাচ্ছিলেন যে কেউ সাঁকোতে উঠে, এরকম বলতে চাচ্ছিলেন, এই থামেন, আমি আসেনি, এরকম বলতে চাচ্ছিলেন। তো তিনি চুপ হয়ে গেলেন, কারণ তিনি দেখলেন যে সাঁকোতে যে আসতেছে তার কাছে সেটা একটা অবয়ব, সেটা ঠিক একটা মানুষ বোঝা যাচ্ছে না, মানুষের অবয়ব মনে হচ্ছে, কালো কুচকুচে একটা এনার্জি, মাথার কাছটা গোল, চোখ মুখ কিচ্ছু দেখা যাচ্ছে না, মানে একেবারে অন্ধকার একটা মুখ, আর শরীরটা মনে হচ্ছে কালো কুচকুচে রঙের, মানে অন্ধকার, মানে একটা অন্ধকারকে যদি একটা মানুষের শেপ দিয়ে দেয় সেরকম। এটা সাঁকোর মধ্যে আসতেছে মাঝখানে, এবং তিনি দেখলেন বেশ কেয়ারলেস ভাবে, মানে একেবারে বেয়াড়া ভাবে সাঁকোর বাঁশের উপর দুইটা হেঁটে আসতেছে, ধপ 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 করে, মানে মানে বাঁশটা নিচু হয়ে যাচ্ছে। একটা মানুষ হলে তো কেয়ারফুলি আসে, একজন দাঁড়ায় আছে, সেরকম না, একদম আসতেছে, এবং তার কাছাকাছি এসে মনে হলো তার দিকে দৌড়ে আসলো একদম, মানে খুব ফাস্ট, ওই বাঁশের উপরে তো দৌড়ে আসছে তার উপরে। আর ফখরুলের মামা ভয়ের চোটে তিনি মানে একদম মানে দিশেহারা হয়ে তিনি কি করবেন, হাত দিয়ে ধরতে গেলেন সামনে, মানে মানুষ যদি তার দিকে দৌড়ে আসে মানুষ একটা ডিফেন্সের চিন্তা করে, তিনি হাত দিয়ে ধরতে গেলেন বাঁশ ছেড়ে দিয়ে। এই সময় তার গায়ের উপরে মানে এসে পড়লো এটা, তিনি একদম স্পষ্ট বুঝলেন ঠান্ডা
মানে ঠান্ডা জেলির মতো কোনো জিনিস, মানে জেলি যেরকম হয় কোনো জেলি টাইপের জিনিস, ঠান্ডা, একদম ঠান্ডা জেলির মতো কোনো জিনিস তার উপরে এসে পড়লো এবং তাকে নিয়ে পানির মধ্যে পড়লো ঝবাস করে। এবং তিনি অনুভব করতেছেন যে তার গায়ের মধ্যে তাকে চেপে ধরে রাখছে, তাকে 2 হাত সহ চেপে ধরে পানির নিচে নিয়ে যাচ্ছে, খালের নিচে। তিনি মানে ওই পড়ার আগে নিঃশ্বাস নিয়ে নিছিলেন একটা, মানে জোরে নিঃশ্বাস নিয়েছিলেন, নাক মুখ বন্ধ করে তিনি নামতেছেন নিচের দিকে খালের। খালটা কত গভীর তিনি জানেন না, তিনি কোনদিন এই খালে নামেন নাই। মনে মনে বুঝতে পারতেছেন যে আজকে তার সেই দিন। একটু আগে টাকা ভাজানোর চিন্তা করতেছিলেন, সেটাও দোয়া পড়া শুরু করলেন মনে মনে, মানে ডুবন্ত মানুষ আর কি করবেন, মানে জাস্ট দোয়াই পড়া শুরু করলেন মনে মনে। আর মাফ চাইতেছেন আল্লাহর কাছে, যেহেতু গুনাহ গাছা করছি, মাফ করে দামারে, মাফ করে দামারে, বাঁচাও, এরকম এখান থেকে বাঁচাও। কি হলে আমি বুঝতে পারছি না। এরকম যখন তিনি চিন্তা করছেন, তিনি হাত দিয়ে আবার একটা ঝাড়া দিলেন, মানে ছাড়ানোর জন্য নিজেকে এরকম পানির মধ্যে হুড় করে ঝাড়া দিলেন। তো ঝাড়া দেওয়ার পর দোয়া করতে করতে ঝাড়া দিয়েছেন, তো মনে হলো কি তাকে ছেড়ে গেছে বিশেষ করে। তো তিনি কোনো মতে মানে এক কল দ্রুত উপর ওঠার চেষ্টা করলেন, পা দুইটাকে দ্রুত চালায়, মানে মনে হচ্ছিল অনন্তকাল। একসময় ভুস করে মাথাটা উঠাইছেন উপরে, উঠায় নিঃশ্বাস নিলেন। নিঃশ্বাস নিয়ে তাকায় দেখতেছেন, চোখ দিয়ে তাকায় দেখতেছেন যে তিনি ওই সাগর থেকে অনেক দূর চলে আসছেন, বেশ খানিকটা দূরে। খুব অবাক কাণ্ড, এখান থেকে তাকায় দেখতেছেন সাগর মাঝখানে ওই কালো অবয়ব একটা দাঁড়ায় আছে, এবং মেঘের আড়ালের মধ্যে মনে হয় চাঁদ আছে বা কিছু, মেঘটা আলোকিত হয়ে আছে অনেকটা। ওই মেঘের সেই হালকা আলোতে বোঝা যাচ্ছে সাগর উপর একটা অবয়ব দাঁড়ানো, তার দিকে তাকানো। তো তিনি আর মানে ভয়ে আর করলেন, তিনি সাঁতরানো শুরু করলেন। সাঁতরাইতে স্রোতের অনুকূলে সাঁতরাইতে এক পাশে তিনি চেপে গেলেন। এক সময় যে উঠলেন ওই পাশে, উঠে তিনি মানে হাঁপাচ্ছেন, সারা শরীর ভিজা। এবং ওই অবস্থায় মানে ওনার আসলে তখন সেন্স নাই, উনি আসলে দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে গেছেন। তিনি হাঁটা শুরু করলেন ওদিক দিয়ে, মানে একেবারে উদ্ভ্রান্তের মতো হাঁটতেছেন। হাঁটতে হাঁটতে তিনি মানে দুই পাশে খোলা প্রান্তর, কিছু দেখতেছেন না, এরকম একটা অবস্থা। তো তার কাছে কেন জানি মনে হইতেছিল তাকে ফলো করে করে তিনি যখন বাজারে পৌঁছেছেন, বাজারের মধ্যে কেউ আসতেছে তাকে ফলো করে করে। তো তিনি তারপর ওখান থেকে কোনো মতে হাঁচড়ায় পাছড়ায় দৌড়াইতেছেন। তো হাঁচড়ায় পাছড়ায় দৌড়াইতে তিনি ভাবলেন যে সেই যে ক্যারাম ঘরে হয়তো তার বন্ধুরা আছে, ওইখানে গেলেন। ওখানে যে তিনি গেটটার মধ্যে ঝাঁপায় পড়লেন, ক্যারাম ঘরের যেখানে ক্যারাম বোর্ড খেলে, গেটটা ধরে তিনি ঝাঁপায় পড়লেন, দেখলেন যে গেটের মধ্যে শিকল পেঁচানো, তালা মারা, বন্ধুরা চলে গেছে। তো তিনি বুঝলেন যে তিনি একদম অসহায়। তিনি ওইখানে কাচুমাচু হয়ে গেটের কাছে বসে তাকায় আছেন, যেই পথ দিয়ে আসছেন সেখানে তাকায়। সেখান থেকে তিনি দেখলেন ওই পথের গোড়ার মধ্যে ওই যে অন্ধকার কালো অবয়বটা দাঁড়ায় আছে, এখানে কেউ নাই, পুরা নিশুতি। মানে মানে বৃষ্টি থেমে গেছে তখন, কিন্তু সব ভিজা, এবং তার মধ্যে ভিজা মাটির ওই পাশে কালো অবয়বটা দাঁড়ায় আছে। তো তার আসলে আর কোনো সেন্স নাই। তখন তিনি না দোয়া পড়া শুরু করলেন, জোরে 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 দোয়া পড়তেছেন, এবং তার মানে যতটুকু শক্তি আছে শরীরের ভিতরে ইংলাইট দিয়েছেন। দোয়া পড়ে তিনি উঠে দাঁড়াইলেন এক সময়, কারণ চিন্তা করলেন এখানে থাকলে তো হয়তো তাকে কিছু করেই ফেলবে। তো দোয়া পড়তে পড়তে তাকায় দেখতেছেন নাই, সামনে জিনিসটা নাই। তো তিনি ওখান থেকে দৌড়াইলেন, টলমলো পায়ে দৌড়াইতে শুরু করলেন। দৌড়াইতে দৌড়াইতে আবার সেই কাটা রাস্তার কাছে আসলেন। তো কাটা রাস্তার কাছে এসে দেখলেন যে পানি অনেক কমে গেছে, ওখানে পানি এখন অনেক কম, পানি নাই, মানে পানিটা ওখান থেকে সরে গেছে আর কি। এই বৃষ্টির পানি বৃষ্টি থামার পরেই এই থেকে সরে চলে গেছে। তো তিনি তারপর ওই কাটা রাস্তার মধ্যে নেমে গেলেন, তার প্রায় মানে হাঁটুর কাছাকাছি কাদাতে ডুবে গেছে। এই অবস্থায় তিনি হাঁচড়ে পাঁচড়ে দৌড়াইতে দৌড়াইতে মানে কোনো মতে কাদা টাদা মেখে একসময় তার বাসার কাছে আসেন। এসে উঠানের কাছে এসে চিৎকার করতে থাকেন। বাসার মানুষজন বের হয়ে আসে, এসে কি হয়েছে দেখে, আলো টালো নিয়ে দেখে যে তার অবস্থা খুব খারাপ, উঠানে পড়ে যান। তো ফখরুলের মামাকে ভিতরে নিয়ে যায়, তারা নিয়ে যায় মানে পরিষ্কার পরিচ্ছন্ন করে টরে দেখে কি অবস্থা, তার শরীরে টেম্পারেচার বেড়ে গেছে, হার্টবিট বেড়ে গেছে, সেন্স নাই। তো তারা তাকে সকাল পর্যন্ত দেখে হাসপাতালে নিয়ে যায়। তো হাসপাতালে যাওয়ার পরও নাকি সে একদিন বেহুশ ছিল, একদিন তার সেন্স ছিল না। তো পরবর্তীতে তার যখন সেন্স আসে তখন তাকে মানে জিজ্ঞেস করা হয় কি অবস্থা, তখন সে মানে এদিক ওদিক তাকায় এবং তারপরে বলেই হয়েছে। তো ডাক্তারও অবাক যে একদিন সে কেমনে বেশ ছিল। ডাক্তাররা বলে কি সে কি কোমায় ছিল কিনা, দের অন্য কাজ। ওই সময় ওইখানকার ডাক্তারদের এতটা জানার মতোই ছিল না, তারা বিভিন্ন রকম টেস্টের জন্য বলতেছিল নিয়ে যেতে তাকে, মানে শহরে নিয়ে এই টেস্টগুলো করাইতে। তো এর মধ্যেই তার সেন্স ফিরে আসছে এবং তার কাছ থেকে শুনে ঘটনা তার বাড়ির মানুষজন যে এই ঘটনা ঘটছিল। তো ডাক্তার বলে যে হইতে পারে সে পানিতে যখন পড়ছে তো ট্রমাতে পড়ছিল, এবং সেই ট্রমাতে তার কিছু হয়েছিল কিনা, সে কি মানে একটা কোমার মধ্যে চলে গেছিল কিনা, হুনোস।
তো যাই হোক পরবর্তীতে তাদের ওখানকার একজন আলেমের কাছ থেকে নিয়ে যান এবং সেই আলেম তাকে ঝাড়েন, দোয়া দরুদ পড়েন, বলেন যে ওই জায়গাটা ভালো না, এমনি ঝড় বৃষ্টির রাত্রে আসতেছিল আর মানে বাজারের মধ্যে দিয়ে আসছে, এসে ওইখান থেকেও তো উল্টাপাল্টা জিনিস দেখতে পারে, আর ওই যেই জায়গা দিয়ে সে পুল পার হইতে গেছে ওই জায়গাটা এমনি খারাপ, ওখানে বদনাম আছে, অনেকেই নাকি এরকম বা পানিতে ফেলে দিছে বা অনেক রকম উল্টাপাল্টা জিনিস ওখানে ঘটছে, ওখানকার মানুষজন এটা জানে। তো এগুলো হয়তো সব জানতো না ফখরুলের মামা, এর জন্যই সে গেছিল। আর তার সেই যে টাকা পয়সাকে সে পানি থেকে বাঁচাইতে গেছিল সেটা পুরো ভিজে চুপচুপ হয়ে গেছিল। যাই হোক, টাকা তার কাছ থেকে পাওয়া যায় নাই কোনো, কিন্তু সে মানে বেশ ট্রমার মধ্যে চলে গেছিল। অনেকদিন সে রাতের বেলা একা ব্যাক করতে পারতো না, তার দোকানে গেলে সাথে মানুষ টাকা লাগতো এবং সে দোকান থেকে আসার সময় তার সাথে মানুষ টাকা লাগতো, সে ওইভাবে যাওয়া আসা করতো। আস্তে আস্তে তার ব্যাপারটা স্বাভাবিক হয়। প্রিয় লিসনার্স, আমাদের ভিডিওটি যদি বিন্দু পরিমাণ ভালো লেগে থাকে তাহলে একটি লাইক ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আমি আহমেদ বাবু। কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি, আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আমি আহমেদ বাবু। কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি, আলহামদুলিল্লাহ। যে ঘটনাটি আমাদের সাথে শেয়ার করেছেন লিটন, রাজশাহী থেকে। লিটন তার নিজের সাথে ঘটা একটি ঘটনা আমাদের কাছে শেয়ার করেছেন এবং তিনি অনুরোধ করেছেন আমি যেন ঘটনাটা আমার মতো করে আপনাদের কাছে প্রেজেন্ট করি। 2000 সালের ঘটনা। লিটন তখন এইচএসসি পাশ করে ইউনিভার্সিটি ভর্তি এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছে, কিন্তু এই সময় তার মামার বিয়ে হয়ে গেল। তার ছোট মামার বিয়ে হয়েছে এবং তার মামা তার সাথে খুব ক্লোজ ছিল। তো যাই হোক, মামার বিয়েতে খুব আনন্দ ফুর্তি করলো। সে মামার শ্বশুর বাড়িতে গিয়েছিল এবং বেশ পছন্দ হয়েছে জায়গাটা। খুব সাজানো গোছানো একটা গ্রাম, মানে একেবারে খুব সুন্দর, এবং সেখানকার পাশে সুন্দর খাল বয়ে গেছে এবং খালের পাশ দিয়ে গেলে এক পাশে একদম গাছগাছালিতে ঘেরা এবং সেইখানে একটা পুরনো জমিদার বাড়ি আছে। তো এই জমিদার বাড়িটা লিটনের কাছে বেশ লেগেছিল। তো যাই হোক, মামার সেই বিয়ে খাওয়া বা বিয়ে হওয়া, তারপরে বেশ অনেকদিন সময় চলে গেল। লিটন তখন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে, সেখানেই সে চান্স পেয়েছিল। আর তারপরে বেশ অনেক ফ্রি টাইম তার কাটছে। তো একবার সে তার মামার সাথে গেল মামার শ্বশুর বাড়িতে বেড়াতে গেল। মামা মামি গেছে, তার সাথে লিটনও গেছে এবং গিয়ে সে এইবার একটু ঘোরাফেরা করতে পারতেছে, কারণ তার হাতে মোটামুটি সময় আছে। তো ঘুরতেছে। মামা মামি রাতের বেলা হেঁটে হেঁটে ঘুরতে যায়। তো লিটন বলল যে আপনারা কই যান? তো মামা বলল যে দেখ ওইদিকে ওই যে জমিদার বাড়ির পাশ দিয়ে যে রাস্তাটা গেছে না, ওইটার পাশ দিয়ে নামলে ওই যে ওখানে নদী আছে, নদীর পাশে খুব সুন্দর জায়গা ঘোরার। তো লিটন বলে যে আমার নিয়ে চলেন, আমি যাব। তো মামা মামি একটু এদিক ওদিক তাকাইলো নিজেদের দিকে, কারণ তারা মোটামুটি বিয়ে করছে নতুন, তাদের এটা ভালো সময় কাটে। তো যাক, ভাইগনা যেতে চাচ্ছে, একদিন নিয়ে যাবে। তো লিটনকে নিয়ে গেল তারা। তো লিটন যাচ্ছে মামা মামির সাথে। খুব সুন্দর চাঁদনি রাত, জ্যোৎস্না হয়েছে, মানে আকাশে একদম ফুটফুটে জ্যোৎস্না এবং চাঁদের আলো তো ছেয়ে যাচ্ছে চারিপাশ। এবং তখন এমন একটা সময় শীতকাল চলে গেছে, তখন বসন্ত আসতেছে। সুন্দর বাতাস, বাতাসে একেবারে সবকিছু মানে একেবারে দুলিয়ে নিয়ে যাচ্ছে, গাছপালার পাতাগুলো নড়তেছে, খুব সুন্দর। তো লিটন মামা মামিকে হাঁটতে দেখে একবার ভাবলো আসলে একা একা আসাটা ঠিক হয় না, এখানে আমার জীবনে এসে কি লাভ, আমি একা মানুষ, এখানে এসে এই সুন্দর পরিবেশ একা কি এনজয় করব আমি। তো যাই হোক, হাঁটতে হাঁটতে এক সময় সেই জমিদার বাড়ির পাশের রাস্তাটা দিয়ে তারা যাচ্ছে। তো লিটন তার মামাকে বললো মামা এই জমিদার বাড়ির ভিতর দিয়ে হেঁটে যাই, চলেন। তো মামা বলতেছে, তার মামি বলতেছে না না না, ওই জায়গা খারাপ, ওই যাইতে দেয় না, বাসার কেউ না করো, ওখান থেকে যাওয়া নিষেধ আমাদের, আমাকে তো একদমই নিষেধ, মেয়ে মানুষের একদমই নিষেধ দিয়ে যাওয়া। তো লিটনের মামা তখন বলে আরে কি হবে, কিচ্ছু না, ভাইগনা বলছে চলো। তো তিনি মানে জোর করে তার স্ত্রীকে, তার স্ত্রী একদমই যেতে চাচ্ছে না, কারণ সে ভয় পায়। তো লিটনের মামারও আসলে ইচ্ছা ছিল যে জমিদার বাড়ির মাঝখানটা দেখা কেমন। তো যাই হোক, লিটনও খুব আগ্রহ। তো ঢুকে গেল মামা মামির সাথে, হেঁটে হেঁটে যাচ্ছে জমিদার বাড়িটার এক পাশের দিয়ে, মানে ঢোকার রাস্তাটা। তখন দিয়ে যখন ঢুকতেছে দেখতেছে মাঝখানে প্রাঙ্গণ এবং বাঁ পাশে জমিদার বাড়ি। খুবই সুন্দর একটা বিল্ডিং, কিন্তু এই যে কালের মানে এই যে কষাঘাতে যেটা হয়েছে যে ইট অনেক কিছু খসে গেছে, প্লাস্টার খসে গেছে, বড় বড় লতা পেঁচায় গেছে পাশ থেকে, অন্যরকম। কিন্তু একটা অদ্ভুত নির্জনতা আর অদ্ভুত একটা ঠান্ডা ভাব আছে জমিদার বাড়িতে। এবং সেখানে দেখলো কয়েকটা গাছ এখনো আছে, ওগুলো মরা গাছের মতো, ওগুলোতে পাতা গজায় নেই। মানে এই যে শীতটা গেছে কয়দিন আগে, শীতের পরে যে বসন্তে পাতা আসবে, পাতা আসে নাই, ডালপালাগুলো বেশ বিভিন্নভাবে মোড়ায় টোড়ে আছে।
আর দরজা, ওই যে জমিদার বাড়ির মূল ফটক যেটা, সেটা খোলা, সেখানে দরজা নাই, একেবারে মুখ বদনান করে আছে জায়গাটা। অন্ধকার ভিতরে দেখা যাচ্ছে, গুড়গুড়টি অন্ধকার ভিতরে, চাঁদের আলো বারান্দায় খেলা করতেছে, একটা অন্যরকম অবস্থা। তো লিটনের মামা বললো যে, এই জোস তো, দেখ খুব সুন্দর কিন্তু দেখ। তো লিটন বললো যে, হ্যাঁ মামা অনেক সুন্দর, মানে খুব সুন্দর একটা পরিবেশ। হ্যাঁ, তো তার মামি তাকে টানতেছে, বলে না না এখানে চলো, এখানে থাকা যাবে না, আমার বাসায় শুনলে রাগ করবে, এসে বলে উঠলে। এবং মনে হলো যে লিটনের মামি একটু লিটনের উপরে বিরক্ত হইতেছে, কারণ লিটনই কিন্তু মামাকে নিয়ে আসছে এখানে। লিটন ব্যাপারটা বুঝতে পারছে, তা সে বলছে আচ্ছা মামা চলো বেরি, আগে সামনে চলো। তো তার মামা হাঁটতে হাঁটতে সামনে চলে গেল তার স্ত্রীকে নিয়ে, এবং তা দেখলো যে লিটনের মামি তাড়াতাড়ি তার নিজের চুল ঢাকতেছে, মানে চুলটা ভালো মতো মানে কভার করতেছে। তো ওইখান থেকে বের হয়ে তারা চলে গেল ওদিক দিয়ে। তো লিটনও পিছে পিছে বেরোলো, মানে জমিদার বাড়ির মূল কম্পাউন্ডটা পার হলো। তো তার কাছে কেন জানি মনে হইতেছিল, লিটনের কাছে মনে হচ্ছিল যে তাদেরকে কেউ দেখতেছে যখন তারা ওদিক দিয়ে যাচ্ছে, মানে দে আর বিং ওয়াচড, এরকম মনে হলো। তো মনে মনে চিন্তা করলো যে হইতেই পারে পুরানো জমিদার বাড়ির ভিতর দিয়ে গেছি, কত রকমের কথা প্রচলিত থাকে, মানুষ বলে যে এখানে অতৃপ্ত আত্মা থাকে ইত্যাদি ইত্যাদি, তো হইতেই পারে কিছু একটা, এরকম ভয় লাগতেই পারে। যাই হোক, তারা বেরোলো ওখান দিয়ে, এবং বেশ রাতের যে পরিবেশের শব্দ, ঝিঝি পোকা ইত্যাদি ইত্যাদি রাখতেছে, রাস্তা দিয়ে যাচ্ছে তারা, তখন কিন্তু 9টা ক্রস করে গেছে রাত্রে। তো হাঁটতে হাঁটতে তারা ওই রাস্তা দিয়ে চলে আসলো, এবং সামনেই নদীর মানে নদী দেখা যায় ওখানে। বেশ খানিকটা রাস্তা পার হয়ে গেলে একটা দুই পাশে খোলা প্রান্তর আর ওই পাশে নদী। এবং তার মামির প্ল্যান হচ্ছে মামাকে নিয়ে ওখানে হাঁটবে, তারা হয়তো ওখানে এই 2-1 দিন এসে গল্প টল্প করছে বা সময় কাটাইছে সুন্দর। তো যাই হোক, লিটন দেখতেছে যে মামি হাঁটতেছে, এবং সে বুঝতে পারতেছে যে মামি একটু বিরক্ত, মানে লিটন সাথে থাকায়, মানে তারা গল্প করবে যাবে ওইখানে, আর ওই যে ঘরের মধ্যে দিয়ে ঢুকাইছে ওইখানে, এটাতেও মানে লিটন উপর একটু বিরক্ত। তো লিটন বুঝলো যে আসলে সে এখানে আনওয়ান্টেড গেস্ট হয়ে গেছে। তো মামাও ব্যাপারটা বুঝতেছে যে লিটন হয়তো ফিল করতেছে। মামা বলতেছে কি রে, কি অবস্থা, তোর কাছে কেমন লাগতেছে, মানে এক্সট্রা কথা বলতেছে মামার সাথে, লিটনের সাথে। তো লিটন কিছুক্ষণ পর বুঝতে পারলো যে মানে আসলে মামা তার নিজের যে একটা মানে ভালো সময় সেটা নষ্ট করে ফেলতেছে তার জন্য। তো লিটন বললো যে মামা, আমি একটু আমার একটু প্রকৃতির ডাকে সাড়া দিতে হবে, তোমরা যাও, আমি আসতেছি। তো মা বলে কি তুই এখন যাবি, আগে বলিস না কেন? বলে কি না, বলে একা একা যাবি নাকি এখান থেকে? বলে যে হ্যাঁ আমি একাই যেতেছি। আরে যাও না, তুমি মামির এনে সামনে যাও, আমি আসতেছি বলে সে তাড়াতাড়ি হাঁটা দেয়। তো মামা খুব মানে হয়ে যায়, মামা খুব কেয়ার করে লিটনের জন্য, খুব আদর করে ভাইগনাকে। তো সে বলে যা না, তোমরা যাও, আমি আসতেছি যাও, ওখানে যাও, আমি ওখানে যাই তোমার সাথে দেখা করবো। লিটন আসলে চালাকি করে সরে আসতেছে, সে চাচ্ছে না যে মামা মামির এই ভালো সময়টার মধ্যে সে মানে একটা মানে কাবাব মে হাড্ডি হইতে আর কি, মানে এক্সট্রা কোনো পিস হয়ে থাকতো এখানে। সে চাচ্ছে যে আমি একটু সরে যাই, আমার মতো ঘোরাফেরা করি, আমি সময় কাটায় বেশ খানিকক্ষণ পর ওইখানে যে উকি দিব আর কি, তখন তারা আসলে একসাথে চলে আসবো। এই চিন্তা করে সে হাঁটতে হাঁটতে সে চিন্তা হলো কই যাবে, সে কি ফিরে যাবে আবার ওদিকে, ওই বাসায় যেই বা কি করবে। তো হাঁটতে হাঁটতে সে দেখলো যে জমিদার বাড়ির ওই জায়গাটা, চিন্তা করলো ঢুকে দেখি কি অবস্থা। তো হেঁটে সে ঢুকতেছে মন এন্ট্রি দিয়ে, এবং চাঁদের আলো বেশ পড়ছে ওই জায়গায়, মানে ছড়ায় আছে চাঁদের আলোটা, পুরো ঝকঝক, মনে দেখা যাচ্ছে একেবারে মানে লাইটের মতো এরকম। তো উঠানে যে দাঁড়াইলো মাঝখানে জমিদার বাড়ির, এবং যা দেখতেছে যে মাঝখানে একটা ফোয়ারা ছিল, সেখানে আর পানি নাই, একটা ছোট্ট এরকম মূর্তির মতো, যেটা দিয়ে পানি হয়তো পড়তো, খুব সুন্দর করে বানাইছে। তো লিটন যে ভালো মতো মূর্তিটা দেখতেছে, দেখে এসে ভাবতেছে যে এটা খুব সুন্দর একটা স্কাল্পচার, এটা কি এখানে তৈরি করছিল নাকি, তার মাথায় আসতেছে যে নাকি অন্য কোনো কারিগর আনাইছিল বা বিদেশ থেকে আমদানি করে বসাইছে এটা ওই সময়। তো দেখতেছে ভালো মতন, পানির সোর্সটা কোন থেকে আসছে এগুলো চিন্তা করতেছিল সে। এই সময় সে শব্দ পেল এই জমিদার বাড়ির ওই পাশের বারান্দা দিয়ে, মনে হচ্ছে কেউ নূপুর পায়ে হাঁটতেছে, চিক 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 নূপুর পায়ে। তো লিটনের একটু হাসি লাগলো, কারণ হচ্ছে সে এই ধরনের ঘটনা জীবনে বহু শুনছে, জমিদার বাড়িতে নূপুর পায়ে নর্তকী হাঁটে ইত্যাদি ইত্যাদি, এরকম ব্যাপার স্যাপার বহু শুনছে, সে এটা শুনে অভ্যস্ত, এবং এটা জমিদার বাড়ির একটা ক্লাসিক টেল হয়ে গেছে। তো সে ভাবলো যে এটা কি হইতে পারে, মানে এটা কি আসলে কোনো ভুল নাকি আমার মনের একটা অডিটরি হ্যালুসিনেশন হইতেছে যে আমি শুনতেছি। তো সে ওইটাকে পাত্তা দিল না কিছুক্ষণ। যখন পাত্তা দেন একটু পর বাতাসের শব্দ শুনতেছে, মানে বেশ গাছটি উইন্ড যাচ্ছে দিক ওদিক দিয়ে, এবং এই যে সরসর করতেছে গাছপালার পাতাগুলা, শুকনা ডালগুলো মটমট করে বাতাস যখন জোরে যায়। একটু পরে আবার শুনলো সে যে ওই নূপুরের শব্দটা ছিক 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 করে হেঁটে এদিক থেকে এদিকে আসতেছে। তারপরে সে ওই পাশে যে জানালাটা আছে জমিদার বাড়ির, ওই জানলা, যে খোলা জানলা, হঠাৎ করে তার কাছে মনে হলো খোলা জানালার মধ্যে কেউ আছে, মানে কেউ একটা অবয়ব ওদিক দিয়ে তাকায় আছে।
তার কাছে মনে হলো। তো সে মনে করলো যে এটা কি মনের ভুল, নাকি ভাবলো যে এখানে আশেপাশে আরেকটা হতে পারে, কোনো বাসার থেকে কেউ কি এখানে হেঁটে আসে, আমি যেরকম আসছি বা আমরা যেরকম যাচ্ছি, কেউ হয়তো হেঁটে আসছে, আমাকে দেখছে একা এখানে হাঁটাহাঁটি করতে, হয়তো এখানে তারা একটু কিউরিয়াস এসে ঘটনা কি। তো সে চিন্তা করলো যে না, এখনো এটার মানে খুব একটা প্রশ্রয় দেওয়া যায় না চিন্তাটারে। তো সে আবার নিজের মতো এটা ওইটা দেখতেছে, হাঁটতেছে, কিন্তু তার মানে চোখ চলে আসছে জানলার কাছে বারবার। তো এখন আর জানলার কাছে মনে হচ্ছে না কিছু দাঁড়ায় আছে। তো সে একবার চিন্তা করলো যে আমি যে ওখানে তাকাইছিলাম, মনে হচ্ছিল যে একটা মানুষের মতো ফিগার ওখানে ছিল, অন্ধকারের মধ্যে একটা গাঢ় অন্ধকারের মধ্যে কিছু একটা দাঁড়ায় ছিল। এটা তো মানে লাইটের জন্য হইতে পারে, হয়তো আমি ওই অ্যাঙ্গেল থেকে সরে আসছি, আবার মানে আমি এখানে আসছি দেখে মনে হচ্ছে নাই। তো সে হেঁটে আবার সেই ফোয়ারার কাছে যায়, যে তাকায় দেখে না, একটু আগে আমি স্পষ্ট দেখছি যে এখানে কিছু একটা ছিল বা কেউ ছিল, এখন নাই। সাথে সাথে মানে সেটা ভাবছে, এই সময় তার দিকে একটা ছোট্ট ইটের মতো এসে টাস করে তার পাশে পড়ে, মনে হলো কেউ ইটটা ছুঁড়ে মারছে ভিতর থেকে। এবং মানে সে একটু মানে ইটটা পড়াতে একটু অস্বস্তি ফিল করছে লিটন, যে কে মারছে। তারপর আরেকটা ইট পড়ে, ছোট্ট একটা ইটের মতো, ঢিলের মতো, এবং তারপর একটা হাসির শব্দ, নারী কণ্ঠে খিলখিল হাসি, মানে হেসে, মানে কেউ মজা করে কাউকে যদি মানে দুষ্টমি করে এরকম। তো লিটন বুঝলো যে, সে মনে মনে চিন্তা করলো যে এইটা মনে হয় কোনো মেয়ে, হয়তো আশেপাশে কোনো বাসা আছে, এরাও বের হয়েছে, আর সে ধারণা করে নিয়েছে একাধিক মেয়ে মনে হয় এরা তাকে দেখছে, দেখে হয়তো ওখানে ঢুকে দুষ্টমি করতেছে, জমিদার বাড়ি দিকে ভয় দেখাইতেছে। তো লিটন চিন্তা করলো যে আজকে এটার একটা শিক্ষা দিতেছে আমি, দাঁড়াও। তো সে হেঁটে রওনা দিল সোজা ওই জমিদার বাড়ির দিকে, মানে ওই যেই মূল যে বাড়িটা, যেখান থেকে ওই যে দরজা নামছে আর কি, সিঁড়ি নামছে ওদিকে, সে একদম সরাসরি দিকে হাঁটা ধরলো। তো হাঁটতে হাঁটতে সে সিঁড়ি দিয়ে হেঁটে যাচ্ছে, সিঁড়িতে ওঠা শুরু করলো। তো বেশ কয়েকটা ধাপ সিঁড়ি আছে, সিঁড়িতে উঠে সে মূল বারান্দায় উঠলো। বারান্দায় উঠে সে কান পাততেছে, কেন যে লিটনের কাছে একটু ভয় লাগা শুরু করলো, গাটা কেমন শিরশির করতেছে এখন। তখন সে চিন্তা করছে, নিজেকে আবার প্রবোধ দিতেছে, আরে ধুর, কিসের ভয় পেয়েছে, এগুলো কিচ্ছু না, এগুলা কেউ দুষ্টমি করছে, এখানে ঢুকে আমার সাথে দুষ্টমি করছে বলে সে হেঁটে হেঁটে ওই যে জানলার দিকে সে একটা ফিগারের মতো দেখছে, মনে হচ্ছে কেউ দাঁড়াইছিল, সেদিকে হাঁটা শুরু করলো, ওই রুমটার দিকে। দরজা কিন্তু খোলা, দরজা নাই। এই সময় সে পায়ের শব্দ শুনলো, ছিক 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 ছিক, মনে নুপুর পায়ে কেউ দৌড়াচ্ছে, মানে ঘরের ভিতরে। তো সে তখন বললো যে এই তো, এইটা হলো আরেক দুষ্টুমি, মানে হয়তো মেয়েটার পায়ে নুপুর আছে, বা তারা ইচ্ছা করে কিছু দিয়ে বাজাচ্ছে, চুড়ি বা কিছু দিয়ে নুপুরের মতো শব্দ করতেছে, এটা হচ্ছে আমাকে করার জন্য। আর নিশ্চয়ই আশেপাশের বাসায় কোনো মেয়ে আছে যারা এরকম বের হয় রাতে হাঁটতে বা নদীর পাড়ে যায়, আমাকে দেখছে, দেখে এই কাজগুলো করতেছে, মানে ভয় দেখানোর জন্য। সেইভাবে চিন্তাই করে নিয়েছে লিটন। তো লিটন এই নুপুরের শব্দ শুনতেছে, তার কাছে মনে হচ্ছে যে নুপুরের শব্দটা ওই ঘরের মধ্যেই এদিক ওদিক হচ্ছে, মানে চারদিক ঘুরতেছে, এরকম লাগতেছে। তো লিটন এই খোলা দরজাটার কাছাকাছি চলে আসছে। তো যখন খোলা দরজাটার কাছাকাছি চলে আসছে, তার গাটা কেমন জানি কাটা দিয়ে উঠলো। তার কাছে কেন জানি মনে হচ্ছে যে ঘরের মধ্যে আসলে উপস্থিতি আছে, বাট কেন জানি তার কাছে মনে হচ্ছে এইটা কোনো স্বাভাবিক মানুষ না, এটা অশরীরী কিছু, এটা তার মনে হওয়া শুরু হয়েছে হঠাৎ করে। এবং তার কাছে কোনো ফ্ল্যাশ লাইট নাই, কিছু নাই যে মেরে দেখবে এরকম, এই চাঁদের আলোর উপরে ভরসা। তো লিটন চিন্তা করলো, আমি কি ঘরের ভেতরে উকি দিব, এটা ভাবতেছে সে। ভাবার সাথে সাথে সে একটা হাসির শব্দ শুনলো, মনে হলো এরকম দুষ্টুমি করে কেউ হেসে দৌড়াচ্ছে ঘরের ভেতরে। পরবর্তী সেকেন্ডে তার পাশ দিয়ে মনে হলো একটা দমকা বাতাস বের হয়ে গেল। মানে বাতাসটা এরকম ছিল, মনে হলো উষ্ণ বাতাস, মানে বেশ উষ্ণ বাতাসটা। ওই সময়কার ওই যেই বসন্ত চলছিল, বসন্তের বাতাসের সাথে কোনোই মিল নাই, বেশ উষ্ণ টাইপের বাতাস, অনেকটা মানুষের শরীরে যেরকম উষ্ণতা থাকে সেরকম। একেবারে লিটনের পাশ দিয়ে গেছে, এবং লিটন সে উষ্ণতা টের পাইছে, এবং সেই বাতাসের মধ্যে একটা হালকা ফুলের মতো ঘ্রাণ। কি ফুল সেটা সে ডিটেক্ট করতে পারছে না লিটন, বেশ সুন্দর একটা ফুলের ঘ্রাণ। এই ঘ্রাণ সে অনেক সময় পাইছে শহরের মধ্যে দিয়ে, যখন সে সেই রাজশাহী শহরে চলাফেরা করতো, অনেক আবাসিক এলাকার মধ্যে দিয়ে গেলে মাঝে মাঝে এই ঘ্রাণটা তার কাছে মানে এরকম নাকে লাগছে। এমনকি সে যখন ঢাকায় আসছে তখনও সে পাইছে অনেক জায়গায় এরকম, হঠাৎ করে কোনো আবাসিক এলাকার বাইরে দিয়ে যাওয়ার সময় ঘ্রাণটা, ঠিক সেই ঘ্রাণটা প্রচন্ড কড়া, তার পাশ দিয়ে ওই বাতাসের সাথে চলে গেছে। তো লিটনের সারা শরীরের রোম দাঁড়ায় গেছে, সে ভয় পাইছে। ভয় পেয়ে সে কয়েক পা পিছায় আসছে। পিছায় এসে সে দেখতেছে পাশের রুম থেকে মনে হচ্ছে গুনগুন করে কে গান গায়। গুনগুন কণ্ঠটা কেমন জানি, এটা মানে খুব স্বাভাবিক কণ্ঠ মনে হচ্ছে না। তো লিটন বেশ ভয় পেয়েছে, সে চিন্তা করছে এখান থেকে আমার চলে যেতে হবে। তো এখন সে যদি সিঁড়ি দিয়ে নামতে যায়, তাকে সেই গুনগুন কণ্ঠে যে গান হচ্ছে পাশের রুম, ওদিক দিয়ে যাইতে হবে। সে মানে ওই দিকে যে হেঁটে নামতে হবে।
তো সে একটু ভয় পেয়েছে, সে দেখতেছে তার সামনে যে রেলিংটা খুব ছোট রেলিং, সে চিন্তা করছে রেলিংটা ক্রস করে সে চলে যাবে, মানে তার কোমর সমান হবে রেলিংটা। সে আস্তে করে রেলিং এর ওই পারে এক পা নামাইছে, নামায় আরেকটা পাশে যখন ঘুরে আনবে সে, তখন সে দেখতেছে ওই রুমের দরজার কাছে একটা মেয়ে মানুষের অবয়ব দাঁড়ানো, এবং এটা একটা অন্ধকার ছায়ার মতো। এখানে হালকা হালকা বোঝা যাচ্ছে মনে হচ্ছে একটা মেয়ে মানুষ, কারণ চুলগুলা এরকম হালকা হালকা কাঁপতেছে বাতাসে, আর সেই ঘ্রাণটা সেই যে ফুলের একটা ঘ্রাণ সেটা আছে। এবং খুব দুর্বোধ্য কোনো ভাষায়, যেটা নাকি আসলে লিটন বুঝে না, ইংরেজিও না, বাংলাও না, সে আরবিও টুকিটা কিন্তু শুনছে সেরকমও না, কেমন একটা দুর্বোধ্য ভাষায় কিছু একটা তাকে বলল। তো লিটন মোটামুটি ভয়ের চোটে পা ঘুরায় নিতে যে পড়ে গেছে ধাপ করে ওইখানে। এই সময় দেখলো যে তার মামা পিছন থেকে বলতেছে, এই তুই কি এখানে, এই লিটন তুই এখানে? তখন বলে, হ্যাঁ মামা এখানে। সে ভয় পেয়েছে, আমি এখানে। তো তার মামা তাড়াতাড়ি আসছে, এসে তারা বলে, কি হয়েছে তোর, তুই এখানে কি পড়ে গেলি কেমনে, কি ব্যাপার? তো বলে, মামা চলো এখান থেকে, চলো আমরা যাই, চলো বেরোই। তো বলে সে তাড়াতাড়ি হাঁটা দিছে মামাকে নিয়ে। তার মামি আর ওই কম্পাউন্ডের দোকানে মামি দাঁড়ায় ছিল ওই যেখানে ঢোকার রাস্তা সেইখানে। তো দ্রুত সে হেঁটে তার মামার সাথে ওইখানে গেল। তো তার মামি ওখান থেকে চিৎকার করে উঠলো, জোরে চিৎকার করে উঠলো। সাথে সাথে লিটন পিছন মানে ওদিকে তাকাইছে, পিছনে কি দিকে তার মামি চিৎকার করছে, তাকায় দেখে 1 সেকেন্ডের জন্য, মিলি সেকেন্ডের জন্য মনে হলো ওখানে একটা নারী মূর্তি দাঁড়ায় ছিল ওই দরজার কাছে, এবং মনে হচ্ছিল যে নারী মূর্তিটা চোখ নাই, চোখের জায়গাগুলো লাল লাল, মানে মনে হচ্ছে লাল লাল চোখ নাই, লাল লাল। এবং লিটন ওখানে তাকানোর সাথে সাথেই মনে হলো একটা বাতাসের মানে ঘূর্ণি তৈরি হলো। বাতাস যেমন টর্নেডোর মতো ঘুরে, সেরকম ভাবে একটা বাতাস ঘুরতে ঘুরতে জমিদার বাড়ির ওই ফোয়ারার কাছ দিয়ে যে ঘোরা শুরু করলো, পাতা টাতা এগুলা নিয়ে, ধুলাবালি নিয়ে। সারা শরীর তো মানে ধরে গেছে, মানে রোম দাঁড়ায় গেছে। তার মামা তাড়াতাড়ি তার মামিকে এরকম এক হাত দিয়ে জাপটা ধরছে, ধরে বলছে, তাড়াতাড়ি চল এখান থেকে। তো দুজনে হেঁটে ওই পাশ থেকে তারা বের হয়ে চলে গেছে, বাসায় গেছে। তার মামি থরথর করে কাঁপতেছিল। তো তার মামা বাসায় নিয়ে বললো যে, তুই তাড়াতাড়ি যে দোয়া দুরুদ পড়ে শুয়ে থাক, মানে কি হয়েছে কালকে শুনবো। তো ঘরে গেল, তো সে শুনলো যে তার মামা জোরে জোরে দোয়া পড়তেছে ঘরের মধ্যে। সে মামার রুমটা পাশেই ছিল। তো সকালবেলা লিটন শুনছে তার মামির জ্বর আসছে বেশ, তার মামি ভয় পেয়েছে, অনেক ভয় পেয়েছে, জ্বর আসছে। তো মামির বাড়ির মানুষজন যখন শুনলো তখন বললো যে ওই জায়গায় যাওয়া তো উচিত হয় নাই, কেন তোমরা ওখানে ঢুকলা? ওই জমিদার বাড়ির ওখানে আমরা কেউ যাই না। ওই জায়গায় সবাই বলে যে ওই জায়গায় পেতনি আছে, পেতনি ঘোরাফেরা করে। অনেকে বলে ওই চুড়েল, অনেকে বলে পেতনি, এটা ঘোরাফেরা করে রাতের বেলা, মানুষকে এরকম দেখা দেয়, মানুষ ভয় পায়, মানে খুবই ভয়ঙ্কর। অনেকে দেখছে যে এরকম লম্বা লম্বা পা ফেলে হেঁটে হেঁটে যায় ওদিক দিয়ে, তো এরকম দেখছে। তো ওদের বাড়িতে তখন লিটনের মামা বাড়িতে একজন হুজুরকে ডাকানো হয়। তিনি এসে ঝেড়ে দেন, লিটনের মামিকে ঝাড়েন, মানে লিটনের মামাকেও ঝাড়েন, তাকেও ঝাড়েন, তিনজনকে ঝাড়েন। বলে যে না, কারো উপরে কোনো পজেস্ট করে নেই, বাট তারা হয়তো খারাপ কিছু দেখছে। হুজুর বলে খারাপ কিছু দেখছে, রাতের বেলা এরকম চলা ফেরা উচিত না, নদীর পাড়েও যাওয়া উচিত না। যাই হোক, লিটন ওটা দেখছিল। তো লিটনের কাছে এটা একটা মানে দুর্বোধ্য এক্সপিরিয়েন্স। সে কি ওখানে এক্সপিরিয়েন্স করলো বা কি দেখলো, এরকম জিনিস সে জীবনে আর কখনো দেখে নাই। আর আপনারা আমাদের সাথে থাকবেন, ঘটনা পাঠিয়ে আমাদেরকে সঙ্গ দেবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন, শেয়ার করে দেবেন। তাহলে বিদায় নিয়ে নিচ্ছি আজকের মতো। আল্লাহ হাফেজ, টাটা। ধন্যবাদ রাসেল ভাই আমাকে ঘটনা বলার সুযোগ দেওয়ার জন্য। আমার নাম রিপন, আমি এসেছি লালমেট থেকে। রাসেল ভাই, এখন যে ঘটনাটা আমি শেয়ার করব, এই ঘটনাটা আমার কাছে শেয়ার করেছেন, তার নাম হলো রাকিব। রাকিবের বাড়ি হচ্ছে রংপুরের সিও বাজারে। তো আমি সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। রাসেল ভাই, এই ঘটনাটা রংপুরের কোনো ঘটনা নয়, এটা আসলে নাটোর, পাবনা, সিরাজগঞ্জে একটা বিস্তৃত বিশাল জলরাশি আছে, যেটা আসলে বলা হয় যে উত্তরের চলন বিল। এখানে একটা ঘটনা ঘটেছিল, সেই ঘটনাটা আমি শেয়ার করব। তো তিনি হলো, যার সাথে ঘটনাটা ঘটেছিল সে হচ্ছে রাকিবের এক আত্মীয়, তার নাম হচ্ছে করিম উদ্দিন, যিনি সিরাজগঞ্জের তারাস এলাকার বাসিন্দা। তো তার সাথে ঘটে যাওয়া একটা হাড় কাঁপানো অভিজ্ঞতা রাকিব আমাকে শেয়ার করেছেন। আমি রাকিবের মতো করে ঘটনাটা আপনাকে বলতেছি। তো রাসেল ভাই, নাটোর, পাবনা, সিরাজগঞ্জে জোড়ে বিশাল এক বিস্তৃত এই বিশাল চলনবিল বা বিলের গভীরতা আর রহস্য যারা সামনাসামনি দেখেননি তাদের আসলে বিশ্বাস করতে কষ্ট হবে। তো বর্ষাকালে যখন থইতে পানি থাকে তখন এই বিল অন্য একটা রূপ ধারণ করে, আর যখন পানি নেমে যায়
তখন আর একটা ফির অন্যরকম রূপ ধারণ করে। তো আমি সরাসরি ঘটনায় চলে যাই। তো করিমউদ্দিন ছিলেন শৌখিন মাছ শিকারী। বর্ষার শেষে যখন বিলের পানি কমতে শুরু করে এবং বড় বড় বোয়াল আর চিতল মাছ উজান থেকে নামতে থাকে, তখন তিনি কোচ আর হারিকেন নিয়ে শিকারে বের হন। তো সেদিন ছিল একটা অন্ধকার রাত, আকাশে হালকা আলো ছিল, বাতাস একেবারে বন্ধ না বললেই চলে, হালকা বাতাস ছিল। তো করিম ভাই তার একটা ছোট ডিঙি নৌকা ছিল, তো সে নৌকা করে বিলের অনেক ভিতরে চলে গেছে মাছ ধরার জন্য। সাধারণত জেলেরা যেখানে মাছ ধরে তিনি সেখান থেকে অনেক দূরে, সেই জায়গাটার নাম হচ্ছে ঘোলাঘাট নামে একটা জায়গা আছে, তো সেই জায়গায় তিনি পৌঁছান। তো ওই এলাকার বড় বড় হিজল গাছ পানির নিচে আধা ডোবা অবস্থা থাকে, আর সেখানকার পানি সবসময় কুচকুচে কালো। তো গ্রামের মানুষ বলে যে ওই ঘোলাঘাটে দিনের বেলাতেও নাকি নৌকা নিয়ে কেউ যেতে সাহস পায় না, ওই জায়গাটা এতটা হন্টেড। তো রাত তখন আনুমানিক 1টা বাজে। তো করিমউদ্দিন বা করিম ভাই নৌকায় বসে এক মনে পানিতে কোচ মারার জন্য তিনি মাছ খুঁজতেছেন পানির নিচে। তো হঠাৎ তিনি দেখলেন যে সামনে একটা বিশাল হিজল গাছের নিচে পানির উপরে অনেকগুলো মাছের ফুলকি ফুটতেছে এবং নিপতেছে। তিনি ভাবলেন যে হয়তো অন্য কোনো শিকারী লণ্ঠন জ্বালিয়েছে, কিন্তু একটু কাছে যেতেই তিনি দেখলেন যে সেখানে কোনো নৌকা নেই, কোনো জেলে নেই, বা অন্য কেউ মাছ ধরতেছে না, বরং পানির ভিতর থেকে অনেকটা মানুষের হাতের মতো লম্বা লম্বা কিছু একটা বের হয়ে আসতেছে এবং সেখান থেকে আগুনের ফুলকিগুলোর মতো জ্বলতেছে। তো করিম ভাই বুকের ভিতর সাহস নিয়ে যেহেতু গিয়েছিলেন, এবং তারপর তিনি সাহসী বটে, কিন্তু তারপর তার কাছে মনে হলো যে তিনি একটু ভয় পেলেন। তো তিনি দ্রুত নৌকাটা ঘোরাতে চাইলেন, কিন্তু ঠিক তখনই অনুভব করলেন তার ছোট্ট নৌকাটি নিচ থেকে কেউ যেন সজোরে ধরে রেখেছে এবং নৌকাটা একদম নড়তেছে না। তো করিম ভাই তার সর্বশক্তি দিয়ে তিনি যখন নৌকাটাকে সেখান থেকে নিয়ে যাওয়ার চেষ্টা করতেছেন, কিন্তু নৌকাটাও যেন কোনোভাবেই নড়তেছে না। অথচ বিলের ওই জায়গায় পানি ছিল অন্তত 10-12 হাত গভীরে, বেশি গভীর ছিল না, তাই নৌকা মাটিতে আটকে যাওয়ার কোনো প্রশ্নই আসে না। তো হঠাৎ তিনি অনুভব করলেন নৌকাটা কেবল আটকে নেই, বরং ধীরে ধীরে এটাকে একদিকে কাত করতেছে, মানে একদিকে নৌকাটা একদিকে ভারী হচ্ছে। তো ঠিক তখনই তিনি হিজল গাছের নিচে সেই আগুনের ফুলকিগুলো দেখলেন এবং সেগুলো দেখলেন যে হঠাৎ করে কেন জানি নিভে গেল, এবং নিভে যাওয়ার পর পুরো বিল যেন অন্ধকারে নিমজ্জিত হলো। একটু আগে ওই নিচের দিকে আলো জ্বলার কারণে চারিদিকে একটু হালকা আলো মানে দেখা যাচ্ছিল, কিন্তু যখনই ওই পানির ভিতরে আগুনের মতো জিনিসটা নিভে গেল, তো সেই সঙ্গে সঙ্গে তিনি দেখলেন যে পুরো জায়গাটা যেন অন্ধকার হয়ে গেল। তো অন্ধকারের মাঝে তিনি শুনতে পেলেন একটা হাসির শব্দটা এক জায়গা থেকে আসতেছে না, মনে হচ্ছে যে পুরো বিলের জায়গা থেকে প্রতিধ্বনি হয়ে একটা হাসি তিনি শুনতে পাচ্ছেন, হাসির সাউন্ড। তো তিনি ঘাড় ঘুরিয়ে এদিক তাকাচ্ছেন, কিন্তু কোনো মানে কে হাসতেছে তিনি কোনো কিছুই বুঝতেছেন না। রাসেল ভাই সেই সময়টা আসলে শীতকাল ছিল না, দেখা যায় যে তিনি অনুভব করতেছেন যে সেই নদীর পাড়টা বা নদীর যেখানে তিনি আছেন ধীরে ধীরে এত পরিমাণ শীত অনুভূত হচ্ছে, মনে হয় যে এটা পুরো দমে শীতকাল চলতেছে, তিনি এত শীত অনুভব করতেছেন। অথচ রাসেল ভাই চতুর্দিকে তিনি কোনো কুয়াশা বা কোনো কিছুই দেখতে পাচ্ছেন না, সব কিছুই স্বাভাবিক, কিন্তু তার কাছে মনে হচ্ছে যে তাকে অনেক পরিমাণ ঠান্ডা লাগতেছে। তো কিছুক্ষণ পর তার পিছন থেকে তিনি একটা গম্ভীর কণ্ঠস্বর শুনতে পেলেন। তো সেই গম্ভীর কণ্ঠস্বরে তাকে কিছু একটা বলার চেষ্টা করছে যে করে মাছ পাসনি, আমার সাথে চল, আমি তোকে অনেক মাছ দেব, এই ধরনের একটা তিনি গম্ভীর একটা কণ্ঠ শুনলেন। তো এটা শুনে সঙ্গে সঙ্গে তিনি পিছনে তাকান, এবং যখনই তিনি পিছনে তাকান দেখেন যে একটা মধ্যবয়সী একটা মহিলা দাঁড়িয়ে আছে। রাসেল ভাই সব থেকে অবাক হন, সেই মহিলাটা কোনো কিছুর উপর মাটির উপর দাঁড়িয়ে নয়, ওই মহিলাটা একটা পানির উপর, যেন পানিটা তার কাছে কোনো কিছুই না, তিনি পানির উপর দাঁড়িয়ে আছেন। তো রাসেল ভাই এটা করিম ভাই দেখে তো প্রচণ্ড পরিমাণ ভয় পেয়ে যান
এবং তিনি কি করবেন বুঝতে পারতেছেন না। তিনি বুঝে ফেলেছেন যে তিনি কোনো একটা খারাপ কিছুর খপ্পরে পড়ে গেছেন। এবং রাসেল ভাই তখন তিনি দোয়া দুরূদ যত যা জানা আছে সেগুলো পড়তে শুরু করেন এবং তিনি অনুভব করেন যে যেগুলো তিনি দোয়া দুরূদ জানেন সেগুলো তিনি মানে মনে করতে পারতেছেন না, মনে হয় যে ভুলে গেছেন। তো তিনি চেষ্টা করতেছেন এবং তার সামনে থাকা সেই মধ্যবয়স্কী সেই মানুষটি বা অবয়বটা তাকে দেখে হাসতেছে। তো রাসেল ভাই এটা দেখে তিনি কোনোভাবেই সেই হাসিটাকে সহ্য করতে পারতেছেন না। মনে হচ্ছে যে তার সেই হাসিগুলো তার কানের পর্দা ফেটে ফেলতেছে, এত বিকট জোরে তার কানের মধ্যে লাগতেছে সেই হাসি। তো রাসেল ভাই সেই সাহায্যের জন্য চিৎকার দিতে চাইলেন, কিন্তু তার কাছে মনে হলো যে সেই হাসির কাছে তার গলার সাউন্ড এত পরিমাণ কম যে তিনি নিজের হলো শুধু চিৎকার নিজেই শুনতে পাচ্ছেন, মনে হচ্ছে যে আর কারো কাছে যাচ্ছে না। তো রাসেল ভাই এরকম করে তার কাছে প্রায় 20 মিনিট সেখানে চলে যায় এবং সেই সামনে থাকা অবয়বটা তাকে বারবার ইশারা করতেছে, আমার সাথে চল, আমি তোকে অনেক মাছ দেব। তো এক প্রকার করিমউদ্দিন ভাই দেখা যায় যে তিনি কোনো কিছুই যেন করতে পারতেছেন না। তো এবং কিছুক্ষণ পর তিনি লক্ষ্য করেন সেই নৌকাটা সেই অবয়বটার পিছনে পিছনে যাচ্ছে। অবয়বটা যেদিকে পানির উপর দিয়ে যাচ্ছে তার নৌকাটা যেন সেদিকে যাচ্ছে। তো রাসেল ভাই এরকম করে কতক্ষণ সেই নৌকাটা সেই অবয়বটার পিছনে যাচ্ছে তার মনে নেই। তো রাসেল ভাই এরকম করে অনেকক্ষণ যাওয়ার পর তিনি অনুভব করেন তিনি এমন একটা জায়গায় চলে এসেছেন যে জায়গাটা তিনি কখনোই আসেন নাই বা কোনোদিন আসেননি এবং সেই জায়গাটা সম্পূর্ণ তার অপরিচিত। তিনি কোনোভাবেই ঠাউর করতে পারতেছেন না যে এটা কোন জায়গা। অথচ এই বিলে তিনি প্রত্যেকটা জায়গায় তিনি চেনেন, এমন কোনো জায়গা নেই যেগুলো তিনি চেনেন না, এবং প্রত্যেকটা জায়গায় তিনি মাছ মেরেছেন। অথচ এটা কোন জায়গায় তিনি এসেছেন তার নৌকা দিয়ে সেই অবয়বটার পিছনে তিনি কোনো কিছুই বুঝতে পারতেছেন না। রাসেল ভাই যখন তিনি চতুর্দিকে তাকান তখন তার কাছে মনে হয় যে তিনি একটা ভিন্ন একটা কোনো জগতে চলে এসেছেন। এখানে রাসেল ভাই এত পরিমাণ মাছ, পুকুরে মাছগুলো ভেসে ভেসে বেড়াচ্ছে যেগুলোকে খুঁজতে হয় না, সেই মাছগুলোকে স্পষ্ট দেখা যাচ্ছে, যে চাইলে সেগুলোকে ধরা যাচ্ছে। তো করিমউদ্দিন ভাই তিনি আসলে বুঝতেছেন যে এগুলো আসলে মাছ ঠিকই, কিন্তু এগুলো মাছ নয়, আসলে তার কোনো ক্ষতি করার জন্য হয়তো বা তাকে এখানে নিয়ে আসা হয়েছে। এবং সেই অবয়বটা রাসেল ভাই যখন ওই করিমউদ্দিন ভাইকে বলতেছে যে তোমার যতগুলো মাছ লাগে তুমি এখান থেকে ততগুলো মাছ নাও, কোনো সমস্যা নেই, আমি আজকে তোমাকে খুশি করব, তোমার যতগুলো মাছ লাগে তুমি নাও। তো রাসেল ভাই করিমউদ্দিন ভাই বলে যে না, আমার মাছ লাগবে না, আমাকে যেতে দাও, আমি বাসায় যেতে চাই, আমি কোনো মাছ চাই না। তো এটা বলার পর সেই অবয়বটা যেন রাসেল ভাই তার প্রতি এতক্ষণ যেরকম হাসি খুশি ছিল বা নর্মাল ব্যবহার করতেছিল, এখন সে যেন তিলে বেগুনে জ্বলে উঠতেছে। মনে হচ্ছে যে তার চোখ দিয়ে এখন আগুন বের হচ্ছে, তার হাসির বদলে এখন ভয়ঙ্কর একটা রূপ করিমউদ্দিন ভাই দেখতে পেল। এবং সে গর্জনের সাথে বলতেছে, মাছ নে, চলে যা, না হলে তোর আজকে জীবন এখানেই শেষ হবে। তো রাসেল ভাই করিমউদ্দিন ভাই এইরকম ওই অবয়বটা বা জিনটার এরকম একটা আকৃতি দেখে সে প্রচণ্ড পরিমাণে ভয় পেয়ে যায় এবং সে সাপ মানা করে দেয় যে আমি কোনো মাছ নিতে পারবো না, আমার মাছের দরকার নেই, আমি বাড়ি যেতে চাই। তো তিনি আসলে তার সিদ্ধান্তে অটল ছিলেন যে তিনি কোনো মাছ চান না, তিনি বাড়ি ফিরে যেতে চান। তো একসময় তাকে ভয় দেখানোর পরেও দেখা যায় যে যখন করিমউদ্দিনের কোনো সিদ্ধান্ত তিনি সেই অবয়বটা কোনো পরিবর্তন পেলেন না, তখন একসময় রাসেল ভাই সেই অবয়বটা ধীরে ধীরে আবার আগের মতো স্বাভাবিক হয় এবং যেমনটা প্রথমবার করিমউদ্দিন ওই অবয়বটাকে দেখেছিলেন সেরকম। এবং করিমউদ্দিনের প্রতি সেই অবয়বটা খুশি হন এবং বলেন যে তুই আজকে বেঁচে গেলি, তোর কাছে আমি দেখতেছি যে তুই লুবি কিনা, কিন্তু আমি যেটা দেখলাম তুই অনেক ভালো, যাই হোক এই ভালোর জন্য তুই আজকে বেঁচে গেলি, যাই হোক যেদিক দিয়ে আমি তোকে নিয়ে এসেছি সেদিক দিয়ে ফিরে যা। তো এই কথা বলার পর রাসেল ভাই ওই করিমউদ্দিন ভাই বা উনি আসলে অনুভব করেন যে
তার নৌকাটা যেন কোনো একটা বরফের সাথে লেগে থাকলে যেরকম হঠাৎ করে ছাড়া পেলে যেরকম মনে হয় যে নৌকাটা কেঁপে উঠলো, এবং কেঁপে ওঠার সাথে মনে হলো যে নৌকাটা এখন ওই স্বাভাবিক মানুষ চালালে যেরকম যেভাবে হেলে দুলে যেভাবে মানে নিয়ন্ত্রণ করা যায় সেরকম। তো করিমউদ্দিন ভাই দেখলেন যে এখন নৌকাটা তার একদম নিয়ন্ত্রণে, এবং যখন তিনি তার বৈঠা দিয়ে, বৈঠা বলতে এখানে আসলে রাসেল ভাই প্রফেশনাল বৈঠা না, ওখানে আসলে ওই বাঁশ দিয়ে আসলে এক প্রকার বাঁশ দিয়ে বৈঠা বানিয়ে সেগুলো আসলে নৌকা সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া হতো। তো তিনি দেখেন যে যখনই তিনি বাঁশ দিয়ে সেই নৌকাটাকে সামনের দিকে এগিয়ে নিচ্ছেন, দেখেন যে নৌকাটা সুন্দরভাবে এগিয়ে যাচ্ছে, এবং রাসেল ভাই ওই অবয়বটা যেদিক দিয়ে তাকে নিয়ে এসেছিল তিনি ওই রাস্তা ধরে যখন আসতে থাকেন, তো আধা ঘন্টা আসতে না আসতে তিনি লক্ষ্য করেন তিনি যেখানে মাছ ধরতে এসেছিলেন তিনি সেখানেই সেই পরিবেশের মধ্যেই চলে এসেছেন। তো এরপর রাসেল ভাই তিনি আর এক মুহূর্ত সেখানে দেরি করেন নাই, তিনি হলো তার হারিকেন এবং কোচ নিয়ে তিনি বাসার দিকে রওনা হন। এবং রাসেল ভাই তিনি ওই অবয়বটা বা ওই জিনটা বলেছিল যে যখন তুই ফিরে যাবি পিছনে একবারও তাকাবি না, কোনো শব্দ হলেও কোনো কিছু হলে কোনোভাবেই পিছনে তাকানো যাবে না, না হলে তুই বিপদে পড়বি। তো রাসেল ভাই উনি যখন বাসায় ফিরতেছিলেন তখন তিনি পিছনে অনেক কান্নার আওয়াজ, অনেক বিলের আওয়াজ, অনেক কিছু সাউন্ড পেয়েছিলেন, কিন্তু ওই অবয়বের ওই জিনটার কথা মনে করে তিনি একটিবারও হলো পিছনে তাকান নাই, তিনি হন হন করে বাসার দিকে রওনা দেন এবং বাসায় পৌঁছান। তো রাসেল ভাই এরপরে আসলে করিমউদ্দিনের সাথে আর কোনো ভৌতিক ঘটনা ঘটেনি। তো তিনি এরপরে হলো জানতে পারেন যে ওই ঘোলাঘাটটার যে জায়গা আছে যেখানে তিনি মাছ ধরতে গিয়েছিলেন ওই জায়গাটা আসলে অনেক হন্টেড। তো উনি ওই বিষয়টা জানতেন কিন্তু আসলে পাত্তা দিতেন না। তো তিনি তার সাহস নিয়েই আসলে সেখানে মাছ ধরতে গিয়েছিলেন, এবং মাছ ধরতে গিয়ে আসলে তিনি বিপদের সম্মুখীন হয়েছিলেন। তো তার সততার কারণে তিনি আসলে তার জীবন ফিরে পেয়েছেন। তো এরপর আসলে রাসেল ভাই যখন তিনি এলাকার মানুষদের কাছে ওই ঘোলাঘাট সম্পর্কে জানেন, তো তখন তিনি বুঝতে পারেন যে হ্যাঁ এটা অনেক একটা হন্টেড জায়গা, এখানে বিভিন্নভাবে বিপদ চলে আসে। তো এর পরবর্তীতে তিনি আর সেখানে মাছ ধরতে যান নাই। তো এটাই ছিল রাকিবের ঘটনা, সেটা আমাকে পাঠিয়েছে আর একটা আত্মীয়ের ঘটনা ছিল, আত্মীয়ের কাছ থেকে সে ঘটনাটা জেনেছে। তো রাসেল ভাই আমার কাছে ঘটনাটা ভালো লেগেছিল, যার কারণে আমি এটা শেয়ার করলাম।